বস কালা বাহিনী না থাকলে পিস্তলটা সামনে রেখে আপনার কাছ থেকে বিলটা নিয়ে যেতাম। ফিরে এসে দেখি তার মুখ থেকে পিঁপড়া বের হচ্ছে, টাচ করে দেখলাম ঠান্ডা হয়ে গেছে, বুঝলাম যে সে মারা গেছে। বলছে আপনি তো মাইরে নিয়ে আসছেন, এটা পুলিশ কেস। চাচি আমাকে দেখে প্রথম বলল যে বংশের মুখে তো চুনকালি লাগাইনি। আমরা ওয়েট করতেছি যে পোস্টমর্টেম রিপোর্টটা আসুক। তো খোঁজ নিয়ে জানা গেল যে টাকা পয়সা ছাড়া এগুলো হয় না। ওখানকার রেট হচ্ছে যে আপনার যদি অপরাধ থাকে তাহলে 5 থেকে 10 লাখ, আপনি নিরপরাধ হইলে 1 থেকে 5 লাখ। আমি এত বেশি ভেঙে পড়ছিলাম যে আমি ঠিক করছিলাম যে আমি লাইভ স্প্রিংয়ে এসে কাউন্সেলিং নিব। মাঝে মাঝে বলা হয় কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা আদায় করো, চাপ দাও কন্ট্রাক্টরে। বয়স কম তো এগুলো খারাপ লাগছে এই করাপশনগুলো। আমি $1 মিলিয়ন আদায় করতে পারছি না কাস্টমারের কাছ থেকে। সো ইটস আ ফেলিওর কাইন্ড অফ। প্রমোশন পাওয়ার জন্য আমাকে লিটারেলি কাঁদতে হয়েছে। আমি ওই ভদ্রলোকের কাছে যে তখন হেড অফ ডিপার্টমেন্ট গিয়ে বলতে গেছিলাম যে আমার একটা প্রমোশন খুব দরকার। তো আমি বলতে বলতে কেঁদে ফেলছিলাম। মৌখিক পরীক্ষা দিতে গিয়ে দেখি বোর্ড একটা বিশাল, একজন সচিব বসে আছে, চিফ ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান। আপনি কোন সালে পাশ করেছেন? বললাম স্যার সত্যি কথা হচ্ছে আমি এখনো পাশ করি নাই। হাউ ডিড ইউ কাম সো ফার? আমার এক বন্ধু রুমমেট, ও কি করলো, বইমেলায় গিয়ে যখনই কেউ হুমায়ুন আহমেদের বই খুঁজে, ও বলে আপনার হুমায়ুন আহমেদের বই পছন্দ, তাহলে আপনার কাজী মিতুলের বই পছন্দ হবে। মানুষ একটু অবাক যে এই লোকটা সাহস তো কম না। আমি যখন কনফিডেন্স স্টিলে জয়েন করলাম তখন তাদের রেভিনিউ ছিল 70 crore। আমি যখন কনফিডেন্স ছাড়ছি তখন আমার হাত দিয়েই আপনার 350 crore মতন বিজনেস হচ্ছিল। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরো বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। সালাম আলাইকুম মিতুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তো মিতুল ভাই, যে খুলনাতে একটা ছেলে একটা গ্রামে সাইকেল চালাচ্ছে সেই 40 বছর আগে, সেইখান থেকে বুয়েট পার হয়ে আপনার বিভিন্ন দেশে এবং একটা মাল্টিন্যাশনাল কোম্পানির একটা এত সিনিয়র একটা পজিশনে আপনি কাজ করছেন। এই গল্পটাতে তো অনেকে কোথাও না কোথাও হারায় যায়, উন্নতি আটকায় যায়, প্রোগ্রেস আটকায় যায়। আপনি একটানা আপনি আলহামদুলিল্লাহ আগায় গেলেন। তো কোন জিনিসটা মানে গল্পটায় কোন জায়গাগুলোতে যেখানে আপনার আটকায় যাওয়ার কথা ছিল সেখানে আসলে আপনার লাইফে আরও বেশি প্রোগ্রেস আসছে, সেই গল্পটা শুনতে চাই। থ্যাংক ইউ ইয়াহিমিন ভাই। মানে আপনার সাথে কথা বলারটা আমার কাছে একটা সুযোগ। থ্যাংক ইউ। বিকজ আমি তো বোধহয় কোভিডের সময় থেকে আপনার পডকাস্ট শুনছি। আপনার কিছু কোরআন শরীফের কিছু তাফসির, তারপরে আরও কিছু সাইকোলজিক্যাল কিছু আপনার পডকাস্ট ছিল, ওখান থেকে আমি আপনাকে ফলো করছি, আমি শুনছি আপনার পডকাস্ট। এবং পডকাস্টগুলো মাশাআল্লাহ বিভিন্ন ডাইমেনশানে এখন হচ্ছে। তো এখন আমি যদি আমার গল্প বলি, জার্নিটা খুবই ক্র্যাগি, মানে ধাক্কা খেতে খেতে এগোনো আর কি। বাট মানুষ হয় না যে ধাক্কা খেলে থেমে যায় বা পিছিয়ে পড়ে। আমার ধাক্কাগুলো কিছুটা সামনে থেকে এসছে, কিছুটা পাশ থেকে, কিছুটা পেছন থেকে। বাট ধাক্কা খেলে আমার ডিরেকশন চেঞ্জ হয়েছে, কিন্তু স্পিডটা বেড়ে গেছে। সো আমার কাছে মনে হয় যে ধাক্কা খাওয়া জীবনে খুব দরকার, স্পিড বাড়ে। তো ধরেন আমি যদি এখন আছি একটা থাইল্যান্ডের সিমেন্ট কোম্পানিতে, এখান থেকে পেছনে যাই, এর আগে আমি একটা বাংলাদেশি গ্রুপ অফ কোম্পানিজে ছিলাম। বাট সেই বাংলাদেশি কোম্পানিতে থেকে আমি 4-5টা দেশের লোকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এবং সেই সুবাদে আমার 2-3টা দেশে যাওয়ারও সুযোগ হয়েছে। গেল বাংলাদেশি কোম্পানিতে কাজ করা। তার আগে আমি ইজিপশিয়ান কোম্পানি বাংলা লিঙ্ক, ও রসকম টেলিকমের আন্ডারে ছিল তখন, এখন তো ইউরোপিয়ান আন্ডারে চলে আসছে। বাংলা লিঙ্কে আমি কাজ করেছি 6+ বছর। তার আগে আবার একটা নরওয়েজিয়ান কোম্পানি টেলিনর, যেটা বাংলাদেশে গ্রামীণ ফোন নামে সবাই চেনে, গ্রামীণ ফোনে 2 বছর কাজ করেছি। এর আগের গল্পটা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি একটা সরকারি চাকরি করতাম, এবং সরকারি চাকরি মানুষ অনেক দিন চেষ্টা করে করে পায়, আর আমি পাশ করার আগেই চাকরিটা পেয়ে গিয়েছিলাম। আমার কথা শুনে অনেক অবাক হবেন যে সরকারি চাকরি ছেড়ে আমি বেসরকারি চাকরিতে গিয়েছিলাম। এটা 2004 থেকে 6 আমি সরকারি চাকরিটা করতাম। তো আরও ইন্টারেস্টিং হচ্ছে যে বুয়েট থেকে আমরা পাশ করলাম, আমি শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলে আমরা 180 জন স্টুডেন্ট। তো 180 জনের মধ্যে যদি আমি 10-12 জন ফেল বাদ দিই, ধরেন 170 জন স্টুডেন্ট পাশ করলো। 2004 সালের নভেম্বরের 4 তারিখ আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। ওই রেজাল্ট নিয়ে আমার বন্ধুরা বলছে, দোস্ত ইঞ্জিনিয়ার হয়েছি, এবার চাকরি খুঁজবো। আমি বললাম, দোস্ত যে রেজাল্টটা পাইছি আমি এবার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা জমা দিব, মানে জয়েনিং লেটার জমা দিব। কারণ হচ্ছে আমি যখন পড়ছি বুয়েটে তখন আমি এই চাকরির জন্য অ্যাপ্লাই করি, এবং এই বুয়েটের আমার পরীক্ষার রেজাল্ট হওয়ার আগেই ওই চাকরির রেজাল্ট হয়ে যায়, এবং আই ওয়াজ সিলেক্টেড। হ্যাঁ,
তো এর আগের গল্পগুলো হচ্ছে আমি কলেজে পড়তাম, স্কুলে পড়তাম, এবং স্কুলে পড়াকালে আমি সাংঘাতিকভাবে বুলিংয়ের শিকার হয়েছি। আমার স্কুল জীবনে আমার ভাবলে এখনও একটু শরীর কাঁপে, বিকজ আমি তখন অনেক ছোট। আমি যখন 4-5 পড়ি তখন ওভার ফোন এক ধরনের বাজে বুলিংয়ের শিকার হয়েছিলাম, এবং যখন আমি ক্লাস 6 বা 7 পড়ি আমার মা তখন আমার স্কুলের টিচার, তো উনি মর্নিং শিফটের টিচার ছিলেন, আমি তো ডে শিফটে। আমার ক্লাস শুরু হতো মনে করেন 11টার সময়। তো ওই সকালটা আমি বাসায় একা, এবং আমার ছোটো ভাই তখনও জন্মায়নি। আমার ছোটো ভাইয়ের সাথে আমার গ্যাপ হচ্ছে 13 বছর। তো ওই সময় আই এম হোম অ্যালোন। আমার বাবা ব্যাংকার, আমার মা স্কুল টিচার, আমার দাদির কাছে আমি থাকি। তো বাড়িতে একা, পুরো বাড়িতে আমি একা। আমার এটা কোথায়? এটা খুলনা দৌলতপুরে। তো আমাদের বাড়িটা হচ্ছে 2 বিঘা জমির উপরে একটা ছোট্ট একতলা বাড়ি। ওই জমিটা আমার দাদার জমি। ওই জমিতে ধরেন এক পাশে ধান ক্ষেত, এক পাশে কলা বাগান, হ্যাঁ, কলা গাছের সারি। আমাদেরই জমিতে আমাদেরই লোকজন চাষ করতো। একটা পুকুর আছে, ওই পুকুরে মাছের চাষ হতো, এবং ওই পুকুরেই আমি গোসল করতাম, সাঁতার শিখতাম, ওখানেই আমার শৈশব। তো বুলিংটা হচ্ছে 2 রকম। একটা বুলিং হচ্ছে বাড়িতে বুলিং, যেটা হচ্ছে আমাদেরই ভাড়াটিয়ার এক ছেলে, সে একবার আমাকে বলছিল যে তুমি 10টা টাকা এনে দাও আমাকে। তো আমি বললাম যে কী করবা? বলছে পরে বলবো, তুমি আগে 10টা টাকা এনে দাও আমাকে। তখন 10 টাকার অনেক দাম, কোনো এক বিকালের কথা বলছে আপনাকে। তো আব্বুকে বললাম 10টা টাকা লাগবে। আব্বু একটু অবাক, কারণ তখন 1 টাকায় 1 ঠোঙ্গা বাদাম পাওয়া যায়। সুপার বিস্কুট আমরা 1 টাকায় 10টা সুপার বিস্কুট খেতাম। একটা সুপার বিস্কুট হচ্ছে এখন 5 টাকার কয়েনের থেকে একটু বড়, কিন্তু হ্যাঁ, ওই ডোরিও যে বিস্কিটগুলো এখন পাওয়া যায়, ওই সাইজের 5টা বিস্কিট আপনার 1 টাকা। তো সেই আমলে কেন আমি আব্বুর কাছে 10 টাকা চাইবো? আব্বু খুব প্রশ্ন করলো। আমি বললাম এরকম নোটপত্র ফটোকপি করতে হবে, একটু আমাকে 10টা টাকা দাও। তো টাকা দিল। ওই টাকা ওই ভাইয়াকে দিলাম, আমি ভাইয়ের নামটা বলতে চাচ্ছি না। ওই ভাইয়া ওই টাকা নিয়ে চলে গেল, এবং পরের দিন সকালে যখন আমার বাসায় কেউ নাই, উনি এসে বললো তুমি একটু ছাদের সিঁড়িতে আসো। আমাদের একতলা বাড়ি, ছাদে ওঠার একটা ব্রিক স্ট্রাকচার, সিঁড়ি আছে। ওই সিঁড়িতে গিয়ে উনি আমাকে দেখাচ্ছে যে আমার ভিতর থেকে একটা বই, এবং এটা পর্নোগ্রাফির বই। তো দেখে আমার তো চোখ মুখ সব লাল হয়ে গেল। আমি খুব ফর্সা ছিলাম, তো আমার কান লাল হয়ে যেত। আমি যখন কোনো রকমভাবে মেন্টালি কোনোভাবে অ্যাজিটেশন মাথার মধ্যে থাকলে আমার কান হচ্ছে তার ইন্ডিকেটর, এখনও ইট ওয়ার্কস। তো ওই পর্নোগ্রাফির বই দেখে আমি কাঁপতে লাগলাম, এবং সে বলল যে এইটাই হচ্ছে জীবনের আসল গল্প। হ্যাঁ, সে আমাকে মোটামুটি গন্ধম ফলের জ্ঞান দিয়ে দিল, হ্যাঁ, কীভাবে আমি পৃথিবীতে আসছি জ্ঞানটা সে দিয়ে দিল ওই বই দেখায়। গল্পটা এখানে শেষ না। এরপরে সে যেটা করার চেষ্টা করলো, আমাদের যে বললাম যে কিছু ভাড়াটিয়া আমাদের আশেপাশে ছিল, আমাদের ছোট্ট একতলা বাড়ি, চারিদিকে কিছু গোল পাতার ঘর, কিছু টিন শেড আমরা ভাড়া দিয়ে রাখতাম জমিতে। ওই ভাড়াটিয়াদের ছেলে মেয়ে যারা ধরেন খুব লোয়ার ক্লাস স্কুলে পড়তো, যাদের স্কুলে কোনো স্কুল ড্রেস নাই, সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইপের, যাদের স্কুলে পাশ ফেলে কোনো বালাই নেই, হ্যাঁ, এরা হচ্ছে আমার খেলার সাথী। এদের সাথে ক্রিকেট খেলতাম, মানে কি বলে কানামাছি খেলতাম, হ্যাঁ, বড়িচ্চি, অনেক খেলা খেলতাম। ইভেন আমাদের পুকুরে আমরা ওই যে কলা বাগান, ওই কলা গাছের গুড়ি কেটে কেটে ভেলা বানিয়ে আমরা পুকুরে ভাসতাম। এগুলো ছিল তখনকার এন্টারটেইনমেন্ট আমাদের কাছে। তো এই আমার খেলার সাথীদের মধ্যে উনি একটু সিনিয়র, উনি এরকম একটা বই আমাকে দেখাইলো। এবং গল্পটা এখানেই শেষ না, কারণ কি উনি আবার ওইটা প্র্যাকটিস করাতে চাচ্ছে। উনি পাশের বাসার কোনো একটা মেয়েকে আমাদের বাড়িতে আনতে চাচ্ছে, যখন আমার বাসায় কেউ নাই, নিয়েও আসছে যে দরজা লাগাই দাও, তুমি বাইরে থাকো। আমি তো বুঝতে পারতেছি তখন, আমি তখন 6 পড়ি, হ্যাঁ, আমার তখনও বয়সন্ধি হয় নাই, বাট সেন্স তো করতে পারছি যে সে কেন একটা মেয়েকে নিয়ে আসছে। ভালো লাগেনি আমার। ইভেন সে আমাকে অ্যাবিউজ করার চেষ্টা করতো, এটা নিয়ে অনেক ডিফেন্ড করার চেষ্টা করছি বিভিন্নভাবে। সে আবার এলাকার আরও বড় ভাইদেরকে দিয়ে আমাকে একটু বুলিং করাইতো, হ্যাঁ তুমি ওর কথা মতো চলো না কেন, দিস অ্যান্ড দ্যাট। এই পার্টগুলো আমার কেউ জানে না, ইভেন আমার ওয়াইফও জানে না। হয়তো এই পডকাস্ট দেখে সে একটু অবাক হবে যে তুমি এই গল্পটা আমাকে বলো নাই। তো এই বুলিং গেল একটা। আর একটা বুলিং ছিল, আমি খুব ওভারওয়েট ছিলাম, আমি খুব মোটা ছিলাম। কারণ আমি যখন আমার হাইট যখন 4 ফিট 6 ইঞ্চি, আমার ওয়েট তখন 82 কেজি। তো আমি যখন সাইকেল চালাতাম, আমার পিছে পিছে সব বস্তির ছেলেপেলে, মানে একটা পাগলের পিছে যেমন অনেক মানুষ দৌড়ায়, আমার পিছে পিছে আমি মানে পালায় বাঁচি না এরকম অবস্থা। এই বুটকেল কই যাস, এই তুই কোন গুদামের চাল খাইস রে, হ্যাঁ, এই জিজ্ঞেস করতো কালকে সকালে কি খাইছে। তো এই জাতীয় কোশ্চেন আমাকে সবসময় তারা পিচ করতো পেছন থেকে। হ্যাঁ, আমার মা বলতো কি তোরা কেউ মোটা বললে তুই বলবি তুইও মোটা, হ্যাঁ, তুই ঝগড়া করবি, তুই ভয় পেয়ে চলে আসিস কেন, বাসায় এসে কান্দিস কেন।
মানে আমাকে খুব পেইন দিত এই জিনিসগুলো। তো এইখান থেকে ওইটা একটা ধাক্কা যে আমি এই পরিবেশে থাকবো না, এটা জীবনের একটা ধাক্কা যে আমি এই পরিবেশে থাকবো না, আমি বড় কিছু করব, ভালো কোথাও যাব। এবং আমি তখন কি করলাম যে আমাদের মহল্লার বাইরে যারা একটু ভালো স্টুডেন্ট তাদের সাথে মিশতে শুরু করলাম, তাদের সাথে সাইকেলে করে অনেক দূরে চলে যেতাম। হ্যাঁ, এখন মানুষ যখন লং ড্রাইভে যায় আমরা সাইকেল নিয়ে গ্রামের ভিতরে চলে যেতাম। হ্যাঁ, ধুধু মাঠের ওপাশে সূর্য ডুবছে, হ্যাঁ, ধান ক্ষেত, এরকম একটা পরিবেশে আমি বড় হচ্ছিলাম। কলেজ লাইফ শেষ করে আমি বুয়েটে চান্স পেলাম, এবং এটাও হয়তো অনেকের জীবনে ঘটে না যে আমি আমার চাচির বাসায় থেকে আমার মা আমাকে কলেজের পরীক্ষা যেদিন শেষ হলো আমার মা আমাকে চাচির কাছে দিয়ে বললেন এই মিতুলকে দিয়ে গেলাম, এখন মিতুলরা আপনি মানুষ করেন, সামথিং লাইক দ্যাট। চাচিও খুব আমাকে স্নেহ করতেন, এবং আমার চাচা মারা গেছেন, চাচি বাসায় একা, চাচাতো ভাই 2 জন, একজন আমেরিকায় থাকেন আর একজন আছেন, বাট উনি সারাদিনই বাইরে, ওনার সাথে রাতে দেখা হতো। তো চাচি আমাকে খুব নিজের সন্তানের মতো স্নেহ করেছেন, এবং সেখানে ওই বাড়িতে থেকেই আমি কোচিং করলাম সানরাইজে, তখন ধানমন্ডি শাখায় আমার কোচিং হলো। তো সানরাইজে কোচিং করে আমি বুয়েটে চান্স পেলাম, আলহামদুলিল্লাহ বুয়েটে চান্স পেলাম। বাট আমার একবার মনে হলো আমি ঢাকা ভার্সিটিতে পড়বো, এবং স্কুল কলেজ জীবনে আমি ইংলিশে একটু বেটার ছিলাম অনেকের তুলনায়। আমার মনে আছে যে আমার যখন ইংলিশের কলেজে প্রিন্সিপাল স্যার বলছে তুমি তো ইংলিশে ভালো, তুমি তাহলে ঢাকা ভার্সিটিতে ইংলিশে পড়ো। তা আমার মা আবার চাচ্ছে আমি বুয়েটে করি, আব্বু আবার চাচ্ছে আমি ঢাকায় না যাই, আব্বু চাচ্ছে আমি খুলনা ভার্সিটি বা কুয়েটে পড়ি, তখন কুয়েট হয় না, এটার নাম খুলনা বিআইটি। আব্বু চায় খুলনার ছেলে খুলনায় থাক, মা চায় ছেলে বড় হোক, আর আমি চাই এই পরিবেশ থেকে বেরোতে চাই। কারণ এগুলো তো আমাকে সবসময় নক করে। হ্যাঁ, ওই প্রতিবেশীরা কিন্তু আসে তখনও, তারা তো যায় নাই। বাট আমি ক্লাস 8-এর ধর্ম বই পড়তে পড়তে আমার রিয়েলাইজেশন হলো যে আমি খুব খারাপ কাজ করতেছি, আমি এই লোকটার সাথে মিশি, এর সাথে বসে আমি পর্নোগ্রাফি দেখি, এবং একে খারাপ কাজে আমি উৎসাহিত করি বা হেল্প করি। সে তো মেয়েটা নিয়ে আসে আমার বাসায়, আমি তো তাকে দরজা বন্ধ করে দিয়ে বাইরে যাই, এই জিনিসগুলো তো আমি ঠিক করতেছি না। এই রিয়েলাইজেশনটা হয়েছে যখন আমি ক্লাস 8-এ পড়ি, ক্লাস 6 to ক্লাস 8। এ ছিল আমার বেস্ট ফ্রেন্ড, এই লোকটা, দ্যাট ভেরি ব্যাড ম্যান। ঠিক আছে, তো আমি তো এখান থেকে বেরোতে চাই। ক্লাস 8 আমার জীবনের টার্নিং পয়েন্ট। এনিওয়ে, ওইটা বেশি পেছনে না যাই। সো বুয়েটে আমি ভর্তি হলাম, এবং বুয়েটে ভর্তি হওয়ার পরে আমাদের 6 মাস ক্লাস হয় নাই, একটা গ্যাপ ছিল। ওই সময় আবার একটা গন্ডগোল ছিল, বুয়েটে হল ভ্যাকেন্ট হয়ে গেল, ক্লাস সব বন্ধ ছিল। বিশ্বকাপ দেখবে বলে স্টুডেন্টরা হলে মারামারি করছে। হ্যাঁ, বুয়েটে কালচার, পরীক্ষা পিছনে একটা কালচার। তো ওই কারণে বুয়েটের ক্লাস সব বন্ধ, আমাদের ক্লাস শুরু হচ্ছে না। ওই সময় আমি বাসায় কি করব, আমি বাসায় একটা কোচিং সেন্টার খুললাম যে আমি এলাকার ছেলেপেয়েকে পড়াবো। বাট ওই ছেলে মেয়েগুলো না যাদের সাথে আমি ছোটোবেলায় মিশতাম, ওদেরকে না, একটু ভালো ছেলে মেয়ে পড়াবো। তো আমার মা হেল্প করলেন। আমার মা তখন স্কুল ছেড়ে কলেজে চাকরি করেন। তো ওনার কলেজে উনি পলিটিক্যাল সায়েন্সের টিচার ছিলেন, লেকচারার ছিলেন ওই সময়। তো উনি ওনার স্টুডেন্টদেরকে বললেন তোমরা যদি ইংরেজি পড়তে চাও আমার ছেলে ইংরেজি পড়াইতে পারে। তো এইভাবে আমি ইংলিশ কোচিং সেন্টার খুললাম, আমি নাম দিলাম ডিলিজেন্ট কোচিং সেন্টার। কত সাল? এটা 1998 সালের কথা বলছি। 98 সালের আমি এইচএসসি পাস করলাম। 99 সালের এপ্রিলের 10 তারিখে বুয়েটের ভর্তি পরীক্ষা হলো। এপ্রিলের 21 বা 22 তারিখে রেজাল্ট হলো, এক্স্যাক্ট ডেট মনে নেই, যদি আমার ডেট খুব ভালো মনে থাকে। তো ধরেন মে মাস থেকে আমি বেকার, আমার বুয়েটে ক্লাস শুরু হয় নাই, এবং আমার হাতে অনেক সময়। আমি এই বাসায় ইংলিশ কোচিং সেন্টার খুললাম, এবং ওখানে 6 জন ছেলে মেয়ে আসতো যদি মনে করতে পারি, এবং 6 জনের মধ্যে 4 জনের সঙ্গে এখন আমি কানেক্টেড। ওই 4 জনের মধ্যে একজন ঢাকায় আছে, বাকি সবাই দেশের বাইরে। হ্যাঁ, আর একজন খুলনায়, আর 2টা মেয়ে ওরা কুয়েটের প্রফেসরের মেয়ে ছিল, ওই 2টা মেয়ে দেশের বাইরে, একজন অস্ট্রেলিয়া, একজন মনে হয় ইউএসএ। আর সজীব নামে একটা ছেলে, ও এখন ইন্টেরিয়ারের ডেকোরেশনে কাজ করে। আর শিউলি নামে একটা মেয়ে, ও হচ্ছে ওর হাজব্যান্ডের সাথে একটা ভালো বিজনেস করে, ভালো করছে। সবার সাথে আমি কানেক্টেড। তো ওই স্টুডেন্টদেরকে পড়াইতে আমি আরও স্টুডেন্ট পেলাম, এবং তারা বললো আপনি তো সায়েন্সে, তাহলে আমাদেরকে ফিজিক্স পড়ান না কেন, ম্যাথ পড়ান না কেন। তো আমি 3টা সাবজেক্ট পড়াইতে লাগলাম, এবং 6 মাস আমি পড়াচ্ছি। এবং ওদের যে বেতন আমাকে দিত, ওইটা দিয়ে আমার জীবনের প্রথম ক্যামেরাটা কেনা, ইয়াসিকা MF2 2500 টাকা দিয়ে ক্যামেরা কিনছি। আমার ক্যামেরাটা এখন আমার কাছে আছে। তো ক্যামেরার গল্প না, গল্পটা হচ্ছে যে আমি এই পড়াতে এর মধ্যে আমি আবার ঢাকায় চলে আসছি, বুয়েটে পড়ছি। সো বুয়েটে পড়তে আমি একটু কালচারালি অ্যাক্টিভ ছিলাম। সো আমি মঞ্চ নাটকের দলে ভিড়ে গেলাম, মানে লাইফের অনেক ডাইমেনশান। আমার বন্ধু ছিল কিরণ, ও বলল যে আমি তো বেলি রোডের একটা দলের সাথে আসি, তুই আমার সাথে আয়, তুই তো অভিনয় পারিস। আর আমি তখন বিতর্ক শুরু করেছি বুয়েটে। হ্যাঁ ঠিক আছে, ফাইন। ওই মঞ্চ নাটকের দলে ভিড়ে ওখানে আবার দিতে হয়, চাঁদা দিতে হয়
এখন এই টাকা বাপ মার কাছে চাই কেমনে? সো আমাকে নিজে আর্ন করতে হবে, এই আমার আর্নিংয়ের আরেকটা মোটিভেশন আসলো। সো আমার সৃজন কোচিং সেন্টার ছিল এই কাটাবনের ঢালে। এটা হচ্ছে গভর্নমেন্ট ল্যাব স্কুলেরই স্যারের নামই হয়তো মনে নেই, বাংলা টিচার ছিলেন। তো উনি এই কোচিং সেন্টার চালাচ্ছিলেন, ওইখানে আমি ঢুকে গেলাম টিচার হিসাবে। ওখানে আমি ফিজিক্স পড়াতাম, ম্যাথ পড়াইতাম। এরপরে ওই টাকা দিয়ে আমি এই বাঙালি নাট্য সম্প্রদায় নামে একটা দলের চাঁদা দিতাম এবং রিহার্সেলে যেতাম যাত্রাবাড়িতে, কমলাপুর রেল স্টেশনের ওখানে একটা স্কুলে আমাদের রিহার্সেল হতো এবং আমরা একটা নাটক মঞ্চস্থ করলাম গাইড হাউস মঞ্চে, ভালো প্রশংসা পেল। দ্বিতীয় শো আমরা করলাম। এরপর আমি দেখি আমার তো পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে, এটা ছাড়া দরকার। কিন্তু টিউশনির মজা পেয়ে গেছি। হ্যাঁ, আমি ওই নাট্য সম্প্রদায় ছেড়ে দিলাম, কিন্তু টিউশনি আমি আরও নিচ্ছি, সমানে আমি স্টুডেন্ট অ্যাড হচ্ছে আমার লাইফে। তো এভাবে টিউশনি করছি আর বাসা থেকে আর টাকা নিই না। হ্যাঁ, বাসায় টাকা পাঠাইতেও হয় না, আমার বাবা মার ওই অবস্থা নাই, টাকা পাঠাইতে হয় না, বাসা থেকে টাকা নেইও না, আমার মতো আমি চলি। এই টিউশনি করে ধরেন আমি 2004 সাল পর্যন্ত আমার চললো। এই 4 সালে যখন আমার ফাইনাল পরীক্ষা, এর মধ্যে সনি হত্যাকাণ্ড আপনি শুনেছেন হয়তো, যে বইটার একটা মেয়ে গুলি খেয়ে মারা গেল। তখন ছাত্র দলের মানে বিএনপি তখন ক্ষমতায়, টেন্ডারবাজি ছিল ছাত্র দলের, 2 দলের ক্রসফায়ার হলো সর্ট অফ গুলিতে। সনি নামে আমাদের একটা জুনিয়র মেয়ে কেমিক্যালে পড়তো, ও মারা গেল। এটা 2002 সালের কথা। এই যে এই অবসরে আমার এক বন্ধু আমাকে ডেস্টিনিতে ঢুকাইলো। এটা ভাই আর এক ধাক্কা। কি মাল্টি লেভেল মার্কেটিং করতে হবে, তোমার 2 হাত তার 2 হাত, দিস এই সব কাহিনী। হ্যাঁ, MLM। আমার রুমমেট বলল যে দোস্ত, চাকরি করে লাখপতি হয়তো অনেক দিন লাগবে, এটা করতে হবে। ও আগে ঢুকছে, ও আমারে ঢুকাইছে, আমি আবার কয়েকজনকে ঢুকাইছি, আমি আবার আমার এলাকারও কিছু বন্ধু বান্ধবকে ঢুকাইছি এবং সবাই ফেল করছি। হ্যাঁ, ওইটা ধরা, ডেস্টিনিতে আমরা সবাই ধরা। তো এটা ক্লিক করে নাই, ভালো কথা। কিন্তু এটা করতে গিয়ে যেটা হয়েছে, আমি সেলস শিখছি। ধাক্কা কামস ফ্রম দেয়ার। আমি সেলস শিখছি এবং আমার মনে হয়েছে আমি সেলস পারি। এর আরও একটা কারণ আছে, আমি কেন মনে হচ্ছে আমি সেলস পারি। তখন আমি বইটা পড়তে পড়তে ডিসাইড করছি আমি সেলসে কাজ করব। আমি তখন 3rd ইয়ারে পড়ি, আমার মনে হচ্ছে আমি পারবো। 4th ইয়ারে যখন পড়ি তখন আমি লুকিয়ে লুকিয়ে গল্প লিখতাম। হ্যাঁ, তো এই যে সনি মারা গেল, ছুটি হলো, যে এই বন্ধের মধ্যে আমি একটা উপন্যাস লিখে ফেলছি। এবং এই উপন্যাসের মধ্যে আমি যখন খুলনা থেকে ঢাকায় আসছি, আমি এই কোচিং করার সময় অনেকের সাথে আলাপ হয়েছে, অনেকে তো মেসে থাকে, ওদের গল্পটা শুনছি। ওদের গল্প আরও কিছু 3-4টা লাইফের স্টোরি মিলে একটা উপন্যাস হয়ে গেছে। হ্যাঁ, প্রায় 150 পৃষ্ঠার উপন্যাস। তো এটা আমি আবার তো পুরোটা আমি কম্পিউটারে টাইপ করছি। এবং আমি যখন SSC পাস করি তখন আমি কম্পিউটার শিখছি টাকা দিয়ে। ওয়ার্ড পারফেক্ট শিখছি 500 টাকা দিয়ে, MS Word শিখছি 1000 টাকা দিয়ে। হ্যাঁ, 1500 টাকা আই হ্যাড ইনভেস্টেড ব্যাক ইন 1996। হ্যাঁ, সেই খুলনা দৌলতপুরে বসে। এবং আমি তখন থেকে বাংলা টাইপিং জানি, বিজয় জানি, দিস দ্যাট। ওইটা দিয়ে আমি পুরো উপন্যাস লিখে ফেলছি। এইটার একটা টার্নিং পয়েন্ট হচ্ছে, ওই উপন্যাস ক্লাসে বসে আমার এক বন্ধু পড়তেছে, এটা আমি প্রিন্ট করছি। তো আমার এক বন্ধু উপন্যাসটা পড়তেছে, ধরা খাইছে স্যারের কাছে। মোনাজ আহমেদ নূর স্যার, ওনাকে অনেকেই ছিলেন, এখন কোনো একটা ভার্সিটির ভিসি উনি। স্যার বলছে কী ব্যাপার, ক্লাসের মধ্যে কী পড়ে এটা? বলে স্যার এরকম বই পড়ি। কার লেখা বই? স্যার আমার বন্ধু মিতুল একটা বই লিখছে। এই মিতুল বই লেখে নাকি, বইটা দাও। নিয়ে উনি চলে গেছে, সিজ করে নিয়ে গেল। আমি ভাবছি আমার খবর আছে। হ্যাঁ, বাট উনি 7 দিন পরে আবার ওনার ক্লাস, উনি এসে বলছে তুমি তো ভালো লেখো, এটা ছাপাও না কেন? হ্যাঁ, সো ওই ধাক্কাটা আবার পজিটিভলি আসলো। এবং আমি বললাম স্যার বই ছাপাইতে টাকা লাগে, আমার বই কে ছাপাই দিবে? এটা ঠিক আছে। এর কিছুদিন পরে এক ম্যাডাম আসছে। ম্যাডাম বলছে তুমি যদি চাও, তুমি শুধু ছাপানোর খরচটা দিলে আমার মার প্রকাশনী আছে, এখান থেকে বইটা বের হবে। আমি অ্যাগ্রি করলাম, ওনার বাসায় গেলাম, ওনার মাকে মিট করলাম। আন্টি খুব ভালো। হ্যাঁ, আন্টি নিয়ন প্রকাশনী নাম ওনার একটা প্রকাশনী ছিল। উনি বললো যে আমি বাবা কিচ্ছু করতে পারবো না, খালি তোমার ওই নাম্বারটা দিতে পারবো, একটা ISBN, ওই নাম্বারটা দিব, আর বাকিটা তোমার। এই সুযোগে আমি ওই ফকিরাপুলের প্রিন্টিং প্রেস, এডিটিং, কম্পোজিশন, আমি এর মধ্যে ইলাস্ট্রেটার শিখে ফেলছি, ফটোশপ শিখে ফেলছি, বইয়ের প্রচ্ছদ ডিজাইন করে ফেললাম। আমার এক রুমমেট আবার আরও ভালো জানে, ওকে আইডিয়া দিলাম, 2জন মিলে একটা করে ফেললাম প্রচ্ছদ। তাহলে প্রচ্ছদ হইলো আমার হলের রুমে বসে, ছাপা হইলো ফকিরাপুল থেকে, বের হইলো বইমেলায়। কিন্তু ওই আন্টির যে প্রকাশন, আর কোনো স্টল নেই। এখন আমি কি করব? আর এক রুমমেট আছে, ও এখন তিতাস গাছে কাজ করে, ম্যানেজার মিন্টু। ও বললো কি আমার বাড়িওয়ালার প্রকাশনী আছে,
ওই আঙ্কেলের সাথে আমাকে দেখা করে দিল, আঙ্কেল রাজি হলো, ওনার স্টলে আমার বই এবং বইটা বড় বড় ব্যানার লাগাই দিলাম যে নবীন লেখক কাজী মিতুলের প্রথম উপন্যাস মেঘগুলো ছিঁড়ে ছিঁড়ে। হ্যাঁ, এই ব্যানার ট্যানার লাগাই দিলাম। বই তো বিক্রি হয় না, কী করা যায়, পুশ সেল করতে হবে। প্রথম পুশ সেল করছি অপি করিম আপুর কাছে। হ্যাঁ, ক্যাফেটেরিয়ায় অপি আপু আসছে, এসব আপু কেমন আছেন, আপু তো আমার চিনে না। হ্যাঁ ভাইয়া তুমি কে? আপু আমি আপনার পরের ব্যাচ, উনি আমার ইমিডিয়েট সিনিয়র, আমি আপনার পরের ব্যাচ, আমি একটা বই লিখছি, এই যে আমার বই। লিখছো, খুব ভালো কথা, নিয়ে চলে যাচ্ছে। না আপু টাকা দিতে হবে আপনাকে। বলে ভাই আমার কাছে টাকা নেই। ঠিক আছে পরে দিয়েন, বই নিয়ে যান। বইয়ের মধ্যে লিখে টিখে দিলাম, হ্যাঁ অপি আপুকে শুভেচ্ছা, একা শুভেচ্ছা, সামথিং লাইক দ্যাট। তো এই পুশসেল আমার অপি আপু হচ্ছে প্রথম কাস্টমার। হ্যাঁ, আর বন্ধুরা তো কিনতেছেই, তারা তো পুশসেল করা লাগে না, ওটা তো পুল হচ্ছে, বন্ধুদের মধ্যে কিন্তু পুল হচ্ছে। আর আমার এক বন্ধু রুমমেট নাজমুল, ও কী করলো, বইমেলায় গিয়ে যখনই কেউ হুমায়ুন আহমেদের বই খোঁজে, ও বলে আপনার হুমায়ুন আহমেদের বই পছন্দ, তাহলে আপনার কাজী মিতুলের বই পছন্দ হবে। মানুষ একটু অবাক যে এই লোকটা সাহস তো কম না। হ্যাঁ, হুমায়ুন আহমেদের সাথে কম্পেয়ার করতেছে। বাট ওটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমি যেহেতু বইটা পড়ি, আমি আবার এই ছাপানোর আগে পাণ্ডুলিপিটা প্রথম আলোতে এসে আনিস ভাইকে দিছি। আনিস ভাই বলে ভাই আমার এত পুরোটা পড়ার টাইম নেই। আমি যে কোনো অসুবিধা নেই, বুকমার্ক করা আছে, আপনি বুকমার্ক করা পেজগুলো পড়লে আইডিয়া পাবেন যেটা কিসের উপরে। অ্যান্ড হি সিনসিয়ারলি রেড দ্য বুক। আমি তাকে বসে আছি তার সামনে, উনি ওই বুকমার্ক করা পেজগুলো পড়ে জিসটা বুঝলো এবং আমি বললাম যে আপনি একটা মুখবন্ধ লিখে দেবেন, এটা বইতে যাবে। আমাকে বসায় রেখে উনি টাইপ করতে বসছে, 1 পৃষ্ঠা টাইপ করছে। 1 পৃষ্ঠা মানে ধরেন 200-300 শব্দ টাইপ করে প্রিন্ট করে আমাকে দিয়ে দিল। আমি বললাম যে সাইন করে দেন। ওই সাইন স্ক্যান করে ওনার লেখাটা বইয়ের ফ্ল্যাপে গেছে। সো এটাও আমাকে আমার বইকে প্রমোট করতে হেল্প করছে, যে আনিসুল হক যার বইয়ের পেছনে লেখে যে কাজী মিতুলের লেখা ভালো, হ্যাঁ আমি পড়েছি, ভালো লেগেছে, ইট ওয়ার্কড। সো এই আমি মার্কেটিং শিখলাম। হ্যাঁ, এবং সেলসে আমি নাজমুলকে দেখলাম, নাজমুল সেলসে খুব ভালো। নাজমুল এভাবে বলতেছে মানুষকে, হ্যাঁ যে হুমায়ুন আহমেদের বই পছন্দ করেন, কাজী মিতুলের বই পছন্দ করবেন, গুড। এর মধ্যে একটা ধাক্কা দিছে আমাকে জাফর ইকবাল স্যার। কীরকম ধাক্কা, বইমেলায় আমি তখন ব্যাগের মধ্যে বই থাকে, আমি ঘুরতে থাকি, বুয়েটের কাউরে পাইলে খবর আছে, তার 100 টাকা তার খরচ আছে। ওই আমলে 2004 সালে 100 টাকা কিন্তু অনেক টাকা, অনেক টাকা। বুয়েট থেকে নিউ মার্কেটের রিক্সা ভাড়া কত ছিল তখন মনে পড়ে? 5 টাকা। তাহলে 100 টাকার দাম কত? এখন আমার বই লেখা আছে গায়ে 125 টাকার দাম, 100 টাকায় বিক্রি হচ্ছে। জাফর ইকবাল স্যারকে গিয়ে আমি বললাম যে বইটা বাড়াই দিছে। স্যার তখন বসে বসে অটোগ্রাফ দিচ্ছে, চারিদিকে ছেলে পেলে ওনাকে ঘিরে ধরছে। ওইটা একটা ধাক্কা ছিল, ধাক্কার গল্প বলতে এসেছি তাই জন্য। স্যারকে বললাম স্যার আপনার একটা অটোগ্রাফ লাগবে। হ্যাঁ কী নাম তোমার? আমার নাম মিতুল। তো অটোগ্রাফ দিছে একটা। অটোগ্রাফ দেওয়ার পরে উল্টা বলে এটা তো আমার লেখা বই না। স্যার এটা আমার লেখা বই, আমার লেখা বইতে আপনার অটোগ্রাফ নিচ্ছে। হ্যাঁ তা ভালো, তুমি বই লিখছো, ভালো কথা। স্যার আমি কিন্তু বইটা পড়ি। বলে ও বইটা ছেলে বই লিখছে, আচ্ছা খুব ভালো কথা। আমি আরেকটা বই বের করছি আমার। আমি স্যার এই বইটা আপনাকে কিনতে হবে। মানে আমি ভাবছি জাফর ইকবাল স্যারের কাছে বই বিক্রি করলে এটা আমার জীবনে একটা অ্যাচিভমেন্ট। ফ্রি আমি দেবো না, হ্যাঁ কোনো ফ্রি দেবো না আমি। এখন স্যার বললেন কোন স্টলে পাওয়া যায়? আমি বললাম স্যার ওই যে মীরা প্রকাশনের স্টলে পাওয়া যায়, বইটা স্যার নিয়ন প্রকাশনীর, বাট ওই স্টলে পাওয়া যায়। স্যার বললো আমি নিয়ে নেব। স্যার আমার কাছে বইটা কিনলেন না। আমি একটু শকড এবং আমি 3 দিন ওয়েট করছি। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে উনি আসেন নাই, গেল ফেব্রুয়ারির 27 তারিখে। তখন আমি স্টলেই বসেছিলাম, একটু বোধহয় ওয়াশরুম বা কোথাও গেছি, এসে শুনি যে জাফর ইকবাল স্যার এসে জিজ্ঞেস করছে বইটার একটা ছেলের বই পাওয়া যায় না, এটা আমি কিনতে আসছি। এবং স্যার সত্যি কিনে নিয়ে গেছে। তো স্যার আমাকে ধাক্কা দিয়ে শেখালেন যে বই ফেরি করার জিনিস না, এবং তুমি লেখক, তুমি বই এভাবে সেল করাটা ঠিক না। এবং এরপর থেকে আমার আরও 2টা বই বেরোছে, আমি বই এভাবে সেল করিনি। ব্র্যান্ড পজিশনিংটা রং আর কি। হ্যাঁ মানে বই জিনিসটা লেখক হিসাবে আসলে ওইভাবে সেল করাটা সম্মানজনক না। আপনি কখনো ভালো কোনো লেখককে দেখবেন না সে মানুষকে বলে আমার বই কেন। এরপর থেকে আমি অন্য প্রসেসে গেছি। ইভেন আপনাকে আজকে একটা বই আমার উপহার দেওয়া হলো, এটা নট ফর সেল এনিওয়্যার, বাট এটা একসময় আমি ফেসবুকে চিন্তা করলাম যে বই তো আমি ফ্রি দিব না, কিন্তু বই বিক্রির টাকাটা আমি কী করবো, আমার তো টাকার দরকার নাই। সো আমার তখন মার্কেটিং ক্যাম্পেইন ছিল যে এই বই বিক্রির টাকা দিয়ে আমি গরিব দুস্থ মানুষের জন্য কিছু করতে চাই। সো যখন আমি এটা ডিসেম্বরে ক্যাম্পেইন করছি তখন ছিল শীতবস্ত্র।
টাকা দিয়ে আমি কারণ বাজার থেকে সোয়েটার জ্যাকেট এগুলো কিনে আমাদের মোহাম্মদপুরে বাড়ি ছিল, তো মোহাম্মদপুরের যে থাকতাম ওখানে পিছনে ঢাকা উদ্যান এই বস্তিতে গিয়ে আমি দিয়ে আসছি। তো ওইভাবে আমার বই বিক্রির টাকাটা চ্যারিটি হইলো, আবার বই বিক্রি হইলো, এবং মানুষ যখন শুনে যে এই টাকাটা গরিব মানুষকে দেওয়া হবে তখন সে খুব পজিটিভলি বইটা কিনে। সো এই জন্য বইটা বিক্রি হয়েছে। এরপরে আসলো বোধহয় জানুয়ারি মাস, তখন আমি বললাম যে বই বিক্রির টাকা দিয়ে আমি গরিব মানুষের শিক্ষা উপকরণ কিনে দিব। আবার বই সেল হলো, এবং ওই টাকা দিয়ে আমি একটা স্কুলে পড়াতাম। ওইটা হচ্ছে রিক্সাওয়ালা, কাজের বুয়া, এদের বাচ্চারা একটা স্কুলে পড়ে, সুইচ বিদ্যানিকেতন। ওই সুইচ বিদ্যানিকেতনের বাচ্চাদেরকে আমি এই বই খাতা কলম এগুলা কিনে দিলাম, এবং ওখানে আমি আবার পড়াতাম, ইংলিশ পড়াতাম এখানে। তো এই একটা ধাক্কা খেয়ে বই সেলের গেল, এবং সেলস করতে করতে আমি শিখলাম যে সেল করতে হবে। তা আমি আবার একটু আমার প্রথম চাকরির গল্পটা বলি, ওইটা একটা মিরাকল। তার আগে প্রথম সিভির গল্পটা বলি। আমি আমার এক বান্ধবীর বাবার ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট। আমি যখন টিউশনি করতাম আমার ধান্দা ছিল কি, টিউশনি করে খালি টাকা কমাবো না, নেটওয়ার্কিং করব। কি নেটওয়ার্কিং? আমি যে স্টুডেন্টকে পড়াই ওর বাবা মা তো চাকরি করে, এরা তো আমার চিনতেছে, এরা তো আমার ভবিষ্যতে চাকরি দিতে পারে। ওইভাবে একটা মোটিভ নিয়ে আমি টিউশনি করতাম। আবার বুয়েটের ছেলেদের কিছু আছে মোটিভ নেয় যে ছাত্রীর সাথে প্রেম বা বিয়ে, এটা কমন। আমি একটু কমনের বাইরে। আমি চিন্তা করতাম যে আমার ইমপ্রেস করতে হবে ওই ছেলে বা মেয়ের বাবাকে, যে আমাকে চাকরি দিতে পারে। তো এটা খুব একটা ক্লিক করে নাই। বাট একজন আমাকে বললো যে ঠিক আছে তোমার সিভিটা অমুক জায়গায় নিয়ে যাও। আমি নাম বলতে চাচ্ছি না কোম্পানির। সিভি নিয়ে গেছি, আমার প্রথম সিভি আমি বানায় টানায় নিয়ে গেছি। দেখে ভদ্রলোক বলতেছে, তুমি ইন্টারমিডিয়েটের পরে আর লেখাপড়া করো নাই কেন? আমি তখন বইটা পড়তেছি। বললো না তুমি তো লেখো নাই এটা। আমি পাশ করি নাই তাই লেখে নেই। বলছে এটা তো ভুল, তোমাকে লিখতে হবে যে তুমি কন্টিনিউইং। ওইটা আমার একটা লার্নিং। আমার এখানে চাকরিটা হয় নাই, বলছে যে টু আর্লি, বাট লার্নিং যে সিভিতে এটা লিখতে হয়। আমি চিন্তা করছি কি, আমি তো এইচএসসির পর আমার কোনো ডিগ্রি নাই, আমি সিভিতে এইচএসসির পর আর লিখি নাই। তো এটা একটা লার্নিং যে এনি কাইন্ড অফ পারসুয়েশন আমি এখন পড়ছি ওটাও থাকা উচিত, আমি এখন একটা ট্রেনিংরত আছি ওটাও থাকা উচিত। ওইটা একটা লার্নিং। তো যাই হোক, সিভি বানানো হলো এবং চাকরি আমি খুঁজতেছি। এর মধ্যে এটাও বলা দরকার যে আমি 2002 সাল থেকে একজন হবু ডাক্তারের প্রেমে পড়েছিলাম 2002 সালে। তো প্রেমে পড়ার পরে আর উঠতে পারি নাই, পড়েই ছিলাম, এবং বাসায় জানাজানি হয়ে গেল। তো আমার ওই প্রেমিকার বাবা মা ঠিক করছে এই ছেলের সাথে তো বিয়ে দেওয়া যাবে না, কারণ এটা এক ব্যাচের। এখন মেয়ে তো ডাক্তার হবে, তাহলে ডাক্তার ছেলের সাথে বিয়ে দিতে হবে। তারা পাত্র দেখা শুরু করছে। তখন আমার প্রেমিকা তাদেরকে বলছে যে কোনো উপায় নাই, বিয়ে আমি এখানেই করবো, নাহলে করবো না। হ্যাঁ, আমি আমার বাসায় জানাই দিছি যে ওদের কিন্তু বিয়ে শাদী হয়ে যাচ্ছে, ব্যাপারটা কঠিন, তোমাদেরকে জানাতে বাধ্য হচ্ছি, তোমরা একটু ফ্যামিলি পর্যায়ে ব্যাপারটা দেখো। তো তারাও অনেক চেষ্টা করছে যেন এটা না হয়। হ্যাঁ, বাট 2004 সালে তখনও পাশ করি নাই। সামহাও দুই পক্ষকে আমরা কনভিন্স করে ফেললাম এবং আমাদের এনগেজমেন্ট হয়ে গেল। তখনও কিন্তু আমরা পাশ করি নাই। এই যে এনগেজমেন্টটা হইল, এইটাকে আমি একটা প্রেশার হিসাবে ফিল করা শুরু করলাম যে আমার তো এখন আরেকটা মেয়ের দায়িত্ব নিতে হবে। এবং মেয়েটাও আমাকে খুব এনকারেজ করতেছে যে তোমাকে কিন্তু তাড়াতাড়ি চাকরি পাইতে হবে, কারণ আমার বাবা আমার কাছে বলছে যে এই ছেলের ভবিষ্যৎ আছে, প্রতিষ্ঠিত ডাক্তার আমি বিয়ে করবো না, আমি এরই বিয়ে করব। তুমি যদি এখন পাশ করে বেকার থাকো তাহলে তো আমার প্রেসিস থাকে না। হ্যাঁ, মানে আই ওয়াজ আন্ডার প্রেশার। হ্যাঁ, এই প্রেশারের ঠেলায় আমি চাকরি খোঁজা শুরু করছি। তখন তো ইন্টারনেট এত অ্যাভেলেবল ছিল না, 2004 সাল, তখন সাইবার ক্যাফেতে গিয়ে আর কি চাকরি খুঁজতে হচ্ছে, বিডি জবস তখনও হয় নাই। এবং আমাদের বুয়েটের যে টিভি রুমের সাথে যে আপনার পত্রিকা আসে, ওইখানে পত্রিকায় দেখি যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষতে সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে। আমি আমার মাকে বললাম একটু খোঁজ নাও তো, যে মানে আমি তো এখনও পাশ করিনি, পসিবল কিনা। তো মা খোঁজ নিয়ে বললো যে পাশ না করলে তো অ্যাপ্লাই করা যাবে না। কিন্তু ওইখানে এটাও মানে একটা মিরাকল, ওইখানে আমার মায়ের বান্ধবীর হাজব্যান্ড ছিলেন, ওখানে জব করতেন ফাইন্যান্সে। উনি আবার বলছে কি আপনি মিতুলকে বলেন অ্যাপ্লাই করে দিতে। দেখা গেল যে সরকারি অফিস তো হয়তো এই প্রসেস করতে করতে ওর হয়তো পড়াশোনা শেষ হয়ে গেছে ততদিন, বিকজ আমার তখন সামনে ফাইনাল পরীক্ষা। সো ওই বুদ্ধিটা আমি নিলাম এবং আমি অ্যাপ্লাই করলাম। কিন্তু আনফর্চুনেটলি বারবার বুয়েটে ভর্তি পরীক্ষা পিছাচ্ছিল। 21শে আগস্টে গ্রেনেড হামলা হইল, পরীক্ষা পিছাইলো, বন্যা হইল, পরীক্ষা পিছাইলো। হ্যাঁ, ওইটা আবার ফাস্ট হয়ে গেছে রিক্রুটমেন্ট।
তো আমার যখন বুয়েটের পরীক্ষা রিটেন শেষ, ভাইভা বাকি এরকম মাঝামাঝি সময়ে আমাকে রিটেনের জন্য আমার কাছে ইন্টারভিউ কার্ড আসলো যে তোমাকে লিখিত পরীক্ষা দিতে যেতে হবে। আমি একটু সারপ্রাইজ যে আমি তো পাসই করি নেই, পরীক্ষা দিতে ডাকছে, এটাই তো বেশি। খুব খুশি আমি, মানে পরীক্ষা দিতে ডাকছে আমার অ্যাচিভমেন্ট এটা। আই থট ইট দিস ওয়ে। চাকরি পাওয়ার কোনো আশাই নাই আমার। আমি রিটেন পরীক্ষা দিলাম, 10টা থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, আমি সবগুলা পারছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। মানে তখন তো আমি স্টুডেন্ট, খুব থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, বোধহয় 30 জন ক্যান্ডিডেট ছিল রিটেন দেওয়ার জন্য, এবং সব পাকা পাকা ইঞ্জিনিয়ার, সবাই ধরেন 2-4-5 বছর আগে পাস করছে। আর আমি তো পাসই করি নাই, আমি কারো বলিও না যে আমি পাস করি নাই, চুপচাপ পরীক্ষা দিয়ে চলে আসছি। আমি বৃহস্পতিবারে খুলনায় গেছি, শুক্রবারে পরীক্ষা হয়েছে কোনো একটা স্কুলে, আবার শনিবারে ঢাকা চলে আসছি, এসে আমার বুয়েটের তখন সামনে পরীক্ষা। এর মধ্যে আবার একটা কার্ড আসছে যে তুমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমাকে মৌখিক পরীক্ষা দিতে হবে। দিস ভিডিও ইজ পাওয়ার্ড বাই হিল অ্যাপ। আমরা সবাই দোয়া, জিকির, কোরআনের মাধ্যমে আল্লাহর সাথে যে সম্পর্কটা রাখতে চাই আমরা পারি না। আপনার স্পিরিচুয়াল কম্প্যানিয়ন হিল অ্যাপ। তো এই গ্যাপে আমার পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট হয় নাই, সাহস করে মৌখিক পরীক্ষা দিতে গেছি। এবং আমার তখন ভালো জুতা নাই, ভালো কাপড় চোপড় নাই, কারণ আমি খুব ল্যাভেন্ডিশ। হ্যাঁ, আমার খুব ভালো কাপড় চোপড় কোনো কালে ছিল না, আর আমি সস্তা কাপড় চোপড় পরতাম। তা আমার বন্ধু নাজমুল, সে আবার ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশনে করাইতো, এবং সে খুব ফ্যাশনেবল। হ্যাঁ, ওর ফ্যাশনেবলের গল্পটা একটু পরে বলতেছি, আগে কেডিয়ার গল্পটা শেষ করি। তো আমি তার শার্ট, আমার একটা কোনো মোটামুটি প্যান্ট, তার একটা জুতা নিয়ে আমি গেছি মৌখিক পরীক্ষা দিতে। গিয়ে দেখি বোর্ড একটা বিশাল, একজন সচিব বসে আছে, চিফ ইঞ্জিনিয়ার, চেয়ারম্যান, এবং কেডিয়ার চেয়ারম্যান হচ্ছে একজন ডেপুটেশনে আসা ব্রিগেডিয়ার জেনারেল, খুব রাশভারী লোক, ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হাসান। আই স্টিল রিমেম্বার হিম। টেকনিক্যাল অনেকগুলো কোশ্চেনের পর এমন একটা কোশ্চেন আসছে যেটা কমন পড়ে নেই আমার, আপনি কোন সালে পাস করেছেন? হ্যাঁ, আমি বললাম স্যার সত্যি কথা হচ্ছে আমি এখনও পাস করি নাই। হাউ ডিড ইউ কাম সো ফার? মানে প্রেসিডেন্ট স্যার আমাকে প্রশ্ন করে ফেলছো, তুমি এত দূর আইলা কেমনি মিয়া? হ্যাঁ, এবং উনি চিফ ইঞ্জিনিয়ারের দিকে তাকাচ্ছে, চিফ ইঞ্জিনিয়ার আবার সচিবের দিকে তাকাচ্ছে, তারা আবার তাকাচ্ছে যে স্ক্রুটিনি করছে, যে একটা তো স্ক্রুটিনি হয়, আপনি তো অ্যাপ্লাই করলেই ডাক পাবেন না, তো স্ক্রিনিং আছে, এই স্ক্রিনিংয়ে আমি পাস করলাম কেমনে? হ্যাঁ, তো তারা তাকাচ্ছে টাকা থেকে। আমি বললাম স্যার আমি একটা কথা বলি, আমি যখন আবেদনপত্র লিখছি ওখানে আবার নিয়ম ছিল সরকারি চাকরি যে আপনাকে হাতে লেখা আবেদনপত্র আর জীবন বৃত্তান্ত সব হাতে লেখা দিতে হবে। তো আপনি স্যার দেখবেন যে হাতে লেখা আবেদনপত্রের মধ্যে আমি একটা নোট দিছি, নোটের মধ্যে লিখছি যে আমার এখনও চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ হয়নি, আমি এই আবেদনপত্রের সাথে আমার সর্বশেষ টার্ম ফাইনাল পরীক্ষার গ্রেডশিট অ্যাটাচ করছি। কারণ বুয়েট হচ্ছে 8টা টার্ম, 4 বছরে 6 মাস করে 8 টার্ম। সো লেভেল 4 টার্ম 1 শেষ, লেভেল 4 টার্ম 2 হচ্ছে লাস্ট ওয়ান। সো লেভেল 4 টার্ম 1-এর গ্রেডশিটে আমার পুরো আমলনামা আছে, আমি 7 টার্মে কী করছি, আমার জিপিএ, সিজিপিএ সব আছে, ওইটা আমি দিছি। এরা আসলে এটা ডিস্টিংগুইশ করতে পারে না, যারা স্ক্রিনিং করছে ওদের গ্রেডশিট আছে, জিপিএ তো মোটামুটি ভালো, কারণ তারা হাই জিপিও নিবে না, আর আমার খুব লো জিপিও না, একদম মিড জিপিএ, যা দিয়ে আমি হায়ার স্টাডিও করতে যেতে পারবো না, আবার যা দিয়ে আমি মোটামুটি একটা চাকরি করতে পারবো। হ্যাঁ, তো সামহাউ ইট ক্লিকড। তখন তারা বলছে যে ও তো ওই যেটা দিছে আমরা মনে করছি এটাই ফাইনাল। ওইখানে তারা মানে ক্ল্যারিফাই করলো। তখন স্যার বললো দেখো তুমি বুয়েট থেকে পাশ করে কেন এই খুলনায় আবার ফেরত আসতে চাও? বুয়েট থেকে পাশ করে কেউ মানুষ বিদেশ যায় বা ভালো জব করে। তো আমি যে অ্যান্সারটা দিলাম এটা তাদেরকে কনভিন্স করছে। আমি বললাম যে স্যার দেখেন আমি খুলনার ছেলে, বুয়েট থেকে পড়াশোনা করে আমি যদি খুলনায় এসে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে চাকরি করে খুলনার উন্নয়ন করতে পারি, এর থেকে ভালো তো স্যার আর কিছু হইতে পারে না। এটা ক্লিক করলো। হ্যাঁ, তারা কনভিন্সড। যাই হোক, এরপরে জানি না, কারণ আমরা 4 কি 5 জন হচ্ছে রিটেনের পরে ভাইভা দিতে আসছি, এবং এখানে আমি দেখলাম যে এলজিইডির একজন কন্ট্রাকচুয়াল ইঞ্জিনিয়ার, ওনাকে ওই অফিসের সবাই চেনে, উনি নিয়মিত এই অফিসে যাওয়া আসা করে, পিয়ন থেকে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত তাকে চেনে। আমি বের হয়ে আমার মাকে বললাম চাকরি কে পাবে তাও দেখে আসছি। আই ওয়াজ শিওর যে ওই লোকটা চাকরি হবে, ঠিক আছে। সো আই হ্যাড নো হোপ অ্যান্ড আই হ্যাড নাথিং টু লুজ। আমার তো তখন ভাই রেজাল্টই হয় নাই। ওকে, আচ্ছা, এর মধ্যে দেখি চিঠি চলে আসছে, চাকরিটা আমার হয়েছে আলহামদুলিল্লাহ। আমার বাবা মা খুব খুশি। বাবা তো চাইছে যে আমি পড়াশোনা করতে যেন ঢাকায় না যাই, তো সেখানে আমি বুয়েট থেকে পড়ে যদি আবার ঢাকায় ব্যাক করি খুলনায়, হি ইজ দ্য হ্যাপিয়েস্ট।
এর মধ্যে জয়েন করতে গেলাম, জয়েন করার অনেক ফর্মালিটি, সিভিল সার্জনের কাছে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে, হ্যাঁ আরও অনেক কিছু দিতে হবে। এবং যেদিন জয়েন করছে আমার তো ভালো জুতা নাই, আব্বু বললো তুমি আমার জুতা পরে যাও। তো বাবার জুতা পরে জীবনের প্রথম চাকরিতে প্রথম দিন যোগদান করলাম। পরে জুতাটা তো কেনা হলো। তো জয়েন করছি, চেয়ারম্যান স্যারের কাছে যখন আমি জয়েন লেটার নিয়ে গেলাম, স্যার বললো তোমার রেজাল্ট হয়েছে? আমি বললাম না স্যার। বলছে ঠিক আছে আসা যাওয়া করো, কাজ শিখো, কিন্তু রেজাল্ট হওয়ার আগে কিন্তু জয়েনিং হবে না। তো আমি 4 দিন জাস্ট যাওয়া আসা করছি, এই একটু ফাইলপত্র পড়ছি টেড়ছি দেখছি, কিন্তু আমাকে কোনো কাজ করতে দেওয়া হয় নাই, বসার জায়গা দেওয়া হয়েছে। এরপরে বুয়েটের রেজাল্ট যেদিন নিলাম আবার সেখানে চলে আসি, যে আমার বন্ধুরা যখন বলতেছে দোস্ত ইঞ্জিনিয়ার হয়েছি চাকরি খুঁজবো, আমি বলছি দোস্ত চাকরিটা হইল তাইলে আমার। সো এইভাবে আমার কেডিএর চাকরি শুরু। এবার আসেন কেডিএর ধাক্কা। প্রথম ধাক্কা হচ্ছে আমি ক্রসফায়ারে পড়লাম। কীরকম ক্রসফায়ার? আমি তো ইঞ্জিনিয়ার, তো আমরা 4 জন একসাথে 4 জন ক্লাস 1 অফিসার জয়েন করছি, অন্যরা নন টেকনিক্যাল, আমি টেকনিক্যাল। তো আমার সাথে ওদের খুব খাতির। চিফ ইঞ্জিনিয়ার দেখে যে এই ছেলেটার খাতির হচ্ছে ওই নন টেকনিক্যাল গ্রুপের সাথে। নন টেকনিক্যাল গ্রুপে আবার ওই চিফ ফাইন্যান্স অফিসারের ভাইগনা আছে, তো চিফ ফাইন্যান্স অফিসার আমারও ভাইগনা বলে ডাকে। আর আমি জানতাম না যে কেডিএতে এই চিফ ইঞ্জিনিয়ার আর চিফ ফাইন্যান্স অফিসারের মধ্যে একটা বিরাট দ্বন্দ্ব আছে, যা হয় সরকারি চাকরিতে তো একটু ভাগাভাগির বিষয় আছে। অফিস পলিটিক্স, হ্যাঁ অফিস পলিটিক্স। ওকে, তো চিফ ইঞ্জিনিয়ার চিন্তা করে এ তো ওই শিবিরের লোক, হ্যাঁ কারণ এদের সাথে মেলামেশা করে। আবার ওরা চিন্তা করে এ তো বেটা ইঞ্জিনিয়ার, এ তো আর আমাদের দলের লোক না। আমি মানে না ঘাড়কা না ঘাটকা টাইপের অবস্থা। এবং আমার বিরুদ্ধে একটা কনস্পিরেসি আমি টের পাচ্ছিলাম। আমি যখন আমার বিয়ে হলো, আমার কেডিএতে চাকরিরত অবস্থায় বিয়ের ছুটিতে আমি গেছি। এই ছুটির মধ্যে তখন নিউ মার্কেটের পিছনের বিল্ডিংটাতে আমার আন্ডারে ছিল খুলনা নিউ মার্কেট, তারপর হচ্ছে বাস টার্মিনাল আর স্টাফ কোয়ার্টার, এইগুলোর রিপেয়ার, মেনটেন্যান্স, কনস্ট্রাকশন, হ্যাঁ এই রোড অ্যান্ড বিল্ডিংয়ের কনস্ট্রাকশন ছিল আমার দায়িত্ব। তো আমি তখন ছুটিতে বিয়ের ওই সময় একটা ছাদের কাজ হয়েছে। আমি ফিরে এসে দেখি আমার নামে একটা শোকজ লেটার ইস্যু হয়েছে, যে কি এই কাজটা এত খারাপ হয়েছে কেন, তুমি একজন নবীন প্রকৌশলী, তোমার কাছ থেকে এটা আশা করে না অথরিটি, তো কারণ দর্শানো হবে, তুমি কারণ দর্শক, কেন তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তো ফর্চুনেটলি যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমার বস ছিল, উনি বললো যে এটা একটা কনস্পিরেসি, কেউ তোমার নামে একটা চিঠি লিখছে, ওই মার্কেট কর্তৃপক্ষের কেউ একজন তোমার নামে একটা চিঠি জমা দিছে যে কাজটা ভালো হয় নাই, ওটার উপর একটা বিটুমিনের লেয়ার দেওয়ার কথা ওয়াটার প্রুফিংয়ের জন্য এবং হিটটা যেন অবজার্ভ হয় এরকম। তো বিটুমিনের লেয়ারটা উঠে আসছে, এটা হচ্ছে কমপ্লেন। তো আমি একটা চিঠিতে উত্তর দিলাম যে স্যার আমি তখন বিবাহজনিত কারণে ছুটিতে ছিলাম, ওই সময়ে যে কাজটা হয়েছে ওটা আমি তদারকি করতে পারিনি, আমি দুঃখিত, এরকমভাবে আমাকে ক্ষমা করা হোক, একটা চিঠি দিলাম। ওটা আমার জীবনের ফার্স্ট অ্যান্ড লাস্ট এই 20 বছরের ক্যারিয়ারে শোকজ খাইছি একটা। এবং আমি তো আসলে তখন বাচ্চা ছেলে, সদ্য পাস করছি, আমি শিখিনি কীভাবে বসকে হ্যান্ডেল করতে হয়, আমি শিখিনি কীভাবে সাবঅর্ডিনেট হ্যান্ডেল করতে হয়। আমার আন্ডারে 4টা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এরা আমার থেকে পাকা, হ্যাঁ এরা আমার থেকে বয়সও 10, 11, 12 বছরের বড়, আমাকে স্যার স্যার করে, বাট দে ডোন্ট লাইক মি, যে এত বাচ্চা একটা পোলারে স্যার বলতেছি, মানে দে ডোন্ট লাইক ইট সামহাউ। তো আমি কোঅপারেশনটা ঠিকমতো পাই নাই, উপর থেকেও পাই নাই, নিচ থেকেও পাই নাই। উপর থেকে পাই নাই কেন, এরা চিন্তা করছে ও তো ওই অ্যাকাউন্টসের লোকজনের সাথে ঘুরে, হ্যাঁ যাই হোক এটা একটা কনস্পিরেসি। আরও কনস্পিরেসি হয়েছে, এত কনস্পিরেসি হয়েছে যে আমার মনে হয়েছে এখানে আমি কাজ করতে পারবো না, হ্যাঁ এবং আমার মানে খুব কষ্ট হচ্ছিল। ধরেন মাঝে মাঝে বলা হয় কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা আদায় করো, চাপ দাও কন্ট্রাক্টরে, হ্যাঁ এটা একটা ধাক্কা, বয়স কম তো এগুলো খারাপ লাগছে এই করাপশানগুলো। তারপরে ধরেন একটা কন্ট্রাক্টর ছিল, সে বলতো যে তখন নতুন নতুন র্যাব আসছে, র্যাব আগে ছিল না, র্যাব ফর্ম হওয়ার কিছুদিন পরের গল্প বলতেছি। বস কালা বাহিনী না থাকলে এই পিস্তলটা সামনে রেখে আপনার কাছ থেকে বিলটা নিয়ে যেতাম, হ্যাঁ খুলনার ভাষায় বলতেছে। তখন আমিও একটু খুলনার ভাষায় বলতেছি, আপনি কি মনে করেছেন আমি বুয়েটতে এসে আমি ঢাকার ছেলে, বাইরের ছেলে? আমিও তো খুলনার ছেলে, আপনি আমার ভয় দেখাচ্ছেন, হ্যাঁ আমার বাড়ি তো অমুক জায়গায়, অমুকে আমার চাচা, অমুকে আমার এই, এসব বললে ও আমি তো জানতাম না আপনি খুলনার দিচ্ছেন দেন, কারণ আমি অত খুলনার ভাষায় কথা বলি না, যে কারণেই হোক অভ্যাস হয় নাই। তো এইখানে এই জাতীয় কিছু চাপ ছিল, হ্যাঁ কাজ না করে বিল দিতে হবে, হ্যাঁ মানে করাপশান আছে, প্রেশার আছে, আমার খুব প্রেশার লাগতে লাগলো। এবং মিনওয়াইল আমার ফ্যামিলি তো একটা নতুন জটিলতা তৈরি হলো, বিকজ আমি বিয়ে করছি, আমার মা, আপনার ওই এপিসোডটা থেকে আমি আমার মাকে পাঠাইছি এই জন্য
বুঝছেন তো কোন এপিসোড, চান্দা মাহাজাবেন আপনার এপিসোডটা। আমার লাইফে এই জিনিসটা হয়েছে। হ্যাঁ, মানে উপগ্রহ নেমে আসছে গ্রহতে, হ্যাঁ গ্রহতে নেমে এসে একটা ডিজাস্টার ঘটায় দিছে। অ্যান্ড আই ডিসাইডেড যে আমার আসলে এই বাড়িতে থেকেও চাকরি করা যাবে না, এই খুলনাতেই আমার আর থাকা যাবে না। আমি চাকরি খোঁজা শুরু করলাম। মিনওয়াইল আমি আইবিএতে ভর্তি পরীক্ষা দিছি এবং আমার এক বন্ধুর সাথে বসে দুজন মিলে প্রিপারেশান নিয়ে ভর্তি পরীক্ষা দিছি। রিটার্ন হয়েছে, ভাইভা হয়েছে এবং দুজনেই টিকে গেছি। এটা করতে করতে আবার গ্রামীণ ফোনে আমি ইন্টারভিউ দিয়ে গেছি, ওইটাও হয়েছে আলহামদুলিল্লাহ। এবং পরপর একদিন আমার বন্ধু ফোন করছে, দোস্ত তুই তো টিকছস, আমিও টিকছি, আমরা এখন ভর্তি হব। বাট ওটা রেগুলার এমবিএ ছিল। হ্যাঁ, আর পরের দিন আবার গ্রামীণ ফোন থেকে ফোন করছে যে আপনাকে সিলেক্ট করা হয়েছে, আপনি মেডিকেল টেস্টের জন্য আসেন। অ্যান্ড আই এম পাজলড, আমার কি আইবিএতে পড়া উচিত নাকি আমার জিপিতে চাকরি করা উচিত? কে আমাকে পথ দেখাবে? আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম বা কনসাল্ট করতেছি ওয়াইফের সাথে। সে বলতেছে আবার তুমি ছাত্র হয়ে গেলে আমরা সংসার করব কিভাবে, হ্যাঁ তুমি বরং চাকরিটাই করো। তা আমার ওই বন্ধু যারা আমরা একসাথে পড়াশোনা করে চান্স পাইছি, ওরা জিজ্ঞেস করলাম, ওরও আবার জিপিতে চাকরি হয়েছে, ওর আইবিএতেও হয়েছে। হ্যাঁ, ও বলতেছে যে দোস্ত একটা কাজ করি, আমার তো বিয়ে শাদী হয় নাই, আমি আইবিএতে পড়ি, তুই জিপিতে জয়েন কর। দুজন কনসালটেন্সি করে ভাগাভাগি করে নিলাম সর্ট অফ। হ্যাঁ, তো ও আইবিএতে ভর্তি হয়ে গেলো, আমি আর ভর্তি হইলাম না, জিপিতে জয়েন করলাম। আমি আবার ওকে বুদ্ধি দিলাম, তুই জিপিকে একটা মেল কর যে আমি তো আইবিএতে টিকে গেছি, এটা তো নর্মাল রেগুলার এমবিএ, এটা করলে তো চাকরি করতে পারবো না। এক সেমিস্টার পরে আমি ইভিনিং এমবিএতে ট্রান্সফার হয়ে আমি জিপিতে জয়েন করবো। অ্যান্ড হি ডিড দ্যাট অ্যান্ড ইট ওয়ার্কড। তো ও জিপিতে আমার 6 মাস পরে ঢুকে গেছে আর আমি জিপিতে জয়েন করছি। জিপিতে চাকরি করে আর একটা ধাক্কা। কীরকম? চাকরিটা হচ্ছে আপনার ট্যুরের চাকরি। সারা দেশে যত জায়গায় টাওয়ার বসতেছে তখন হচ্ছে নেটওয়ার্ক এক্সপ্যানশন রোল আউট প্রজেক্ট চলতেছে, সারা দেশের যে কোনো জায়গায় আমি যেতে বাধ্য। এবং জিপিতে চাকরি করে 1 বছরে আমি গেস করেন তো কয়টা জেলায় গেছি? 10টা 58টা জেলায়। আচ্ছা, 1 বছরে 58টা জেলায় গেছি। এবং আই এম ফরচুনেট, আমার বস মাসুদ ভাই উনি আমাকে বললো তুমি খুলনা ছিল, তুমি খুলনা দিয়ে শুরু করো। খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, ঝিনাইদহ, জিগরগাছা, মাগুরা, যশোর, কুষ্টিয়া, বাদ নাই কিছু। হ্যাঁ, একদম শ্যামনগর সুন্দরবন পর্যন্ত গেছি, খুলনা জোন শেষ। এবং তখন আমার ওয়াইফের আবার পক্স হয়েছে। তো আমার বস ওই জন্য আমাকে যখন শুনছে ওয়াইফের পক্স হয়েছে বলছে তুমি বরং ওয়াইফের সাথেই থাকো, তোমার ঢাকা আসতে হবে না। উনি ঢাকা থেকে নিয়মিত আমাকে টাকা পাঠাইতো। আর একটা গাড়ি থাকতো আমার সাথে, একটা পিক আপ থাকতো, টুইন ক্যাব। ওই পিক আপ নিয়ে আমি সারা খুলনা বিভাগ আমি ঘুরে ঘুরে কনস্ট্রাকশন দেখতেছি, ড্রয়িং চেক করতেছি, হ্যাঁ রোল আউটে সাইট মিটিং করতে হয়, এই সব কাজ করতেছে। অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি। এই খুলনা জোন কাজ শেষ হইতে হইতে আমাকে আবার বললো তুমি এবার উত্তরবঙ্গে ট্রান্সফার হয়ে গেছো। এবার মনে করেন যে সেই দিনাজপুর, পঞ্চগড় থেকে শুরু করে লালমনিরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী কিচ্ছু বাদ নাই, নাটোর ফাটোর সব দেখা হয়ে গেছে। এই সুযোগে আমি দিনাজপুরের রামসাগর দেখে ফেললাম, কান্তজির মন্দির দেখে ফেললাম, হ্যাঁ ওদিকে নিচে সুন্দরবন দেখে ফেলছি। হ্যাঁ, তো দর্শনীয় স্থানগুলো এই সুযোগে আমার দেখা হয়ে গেল। এরপরে দায়িত্ব হচ্ছে ওই চট্টগ্রাম, সেন্ট মার্টিন, এগুলো আমার দেখা হয়ে গেল। এরপরে আসলো সুনামগঞ্জ, ধর্মপাশা, নেত্রকোনা, বিরিশিরি। একবার টাওয়ারের মাথায় উঠে দেখি দূরে মেঘালয় দেখা যাচ্ছে। ইট ওয়াজ অ্যামেজিং। চ্যালেঞ্জটা কোথায়? আমার ওয়াইফ তখন প্রেগনেন্ট হয়ে গেছে। আমি যখন সুনামগঞ্জ ধর্মপাশায় কাজ করতেছি, হঠাৎ সে ফোন করে বলল যে আমি তো গত 1 ঘন্টা সেন্সলেস হয়ে পড়েছিলাম। সে প্রেগনেন্ট এবং বাসায় সে একা। এখন সে যেমন আমাকে কেডিএতে থাকতে চাপ দিছিল, এই চাকরি ছাড়ো, এই চাকরি ছাড়ো, এই চাকরি তোমার জন্য না, লেটস গো টু ঢাকা। এখন সে বলতেছে তুমি এই চাকরি ছাড়ো, এই ট্যুরের চাকরি তোমার জন্য না, তোমাকে ঢাকায় থাকতে হবে। এখন আমাকে তো নিচেই ট্যুরের চাকরিতে, আমি কি করে ঢাকায় থাকবো? আমি তো অ্যাগ্রি করে গেছি, তাই না? এখন এই যে ধাক্কা, এই ধাক্কা কেমনে সামলাই? আমি তখন আমার বসকে বললাম যে আমাকে ঢাকায় দেন। এখন ওইখানে আবার ঝামেলা হচ্ছে, এটা খুব সুন্দর পরিবেশ। আমি সারা জীবন ধরেন আমি এখন 5ম চাকরিতে আছি। 5টা চাকরির মধ্যে আমার জীবনের সেরা চাকরি হচ্ছে গ্রামীণ ফোনের ওই 2 বছর। এত সুন্দর ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। কিন্তু প্রবলেম হচ্ছে কি যে আমার যারা বস তারা তাদের ফ্রেন্ডদেরকে ঢাকায় রাখছে। হ্যাঁ, তারা একটু সিনিয়রদেরকে ঢাকায় রাখছে, জুনিয়রদের জন্য ঢাকায় কোনো খাওয়া নাই। তো ঢাকায় হচ্ছে না। আমি বুঝাইলাম দেখেন আমার ওয়াইফ প্রেগনেন্ট, এই সমস্যা সেই সমস্যা।
তো কিছুদিনের জন্য রাখলো, আবার বলে না তোমাকে আর বেশি দিন রাখতে পারবো না, ইউ হ্যাভ টু মুভ আউট। তখন আমি ঠিক করলাম যে এখানে ডেস্ক জব করার জন্য কিছু একটা করতে হবে। এই খুঁজতে খুঁজতে ডিজাইন ডিপার্টমেন্টে একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে। আমাদেরই এক বন্ধু অস্ট্রেলিয়া চলে যাবে, ওকে বললাম এখানে আমাকে দে। ওখানে আবার দুইজন, তার দুইটা ফ্রেন্ড, আবার তার যে বস সেও আমাদের ফ্রেন্ড। মানে আমি যে কাইডিয়াতে 2 বছর চাকরি করছি না, এখানে আমি লস করছি 2 বছর, কারণ পাশ করে যারা ওখানে জয়েন করছে তারা তখন একটা সুপারভাইজার লেভেলে চলে গেছে। এখন আমার সুপারভাইজার আমারই ফ্রেন্ড, সেই মুহূর্তে ইউকেতে আছে। ওকে গিয়ে বললাম দোস্ত তুই আমার নেই। এখন সে বলে যে এরাও তো আমার বন্ধু, আমি কারে নিব? আমি বললাম আমারে নেই, আমার বউ প্রেগনেন্ট। হ্যাঁ, তারপরে সব বলে তো ভাই ফ্লেভার পাওয়া যায় না, তো করোনা পাওয়া যায়, চাকরি হয় না। হ্যাঁ, এখান থেকে একটু ব্যাকে যাই, এটা করোনার গল্প বলি আপনারা। আমার ওয়াইফ তখন রাজশাহী মেডিকেল কলেজে পড়ে, আমি তখন বুয়েটে পড়ি। তো আমি করতাম কি, নাইট কোচে রাজশাহী যেতাম, সারাদিন প্রেম করতাম তার সাথে, ঘুরতাম ফিরতাম এই পার্কে সেই রেস্টুরেন্টে, আবার নাইট কোচে আমি ঢাকায় ব্যাক করতাম। এই ছিল আমার তখনকার NWD প্রেম বলতাম। হ্যাঁ, মানে লোকাল প্রেম। আর NWD ডায়ালিং করতে তো আপনার একটা এরিয়া কোড দিয়ে ডায়াল করতে হয়, এটার বিলও বেশি। তো আমার টিউশনের টাকা সব কিন্তু ওই ঢাকা রাজশাহী করে শেষ। আবার বাড়িতে তো বলাও যাবে না আমি রাজশাহী গেছি। ফোন করতে তখন মোবাইল মনে হয় নতুন নতুন কিনছি, ফোন করতো কোথায় আসো, আমি আমার বন্ধুর সাথে একটু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসছি, বা আমার বন্ধুর সাথে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছি, আসলে রাজশাহী মেডিকেল। ঠিক আছে, একেবারে মিথ্যাও না, রাজশাহীতে তো আসি। গল্পটা হচ্ছে সিম্প্যাথির গল্প বলতেছিলাম। এরকম নাইট কোচে আমি গেছি, এটা আমার বাপ মা এখনও জানে না, আমার আত্মীয়স্বজনও জানে না, হয়তো আপনার পডকাস্ট থেকে জানবে। এটা আমার জীবনের একটা বড় ঘটনা। আমার হাতে এখনও একটা স্ট্যাবের দাগ আছে। আমাকে হাইজ্যাকাররা ধরছে, বিকজ আমি নাইট কোচে গেছি, আমার আর তর সইছে না। আমাকে এক্ষুনি রাজশাহী মেডিকেলের লেডিস রিসেপশনের সামনে গিয়ে দাঁড়ায় বলতে আমি আসছি। ফজরের আজান দিচ্ছে, হ্যাঁ ফজরের আজান দিচ্ছে। তখন আসলে ফজরের নামাজ আল্লাহ মাফ করুক, এখন তো আজান দিলে আর থাকতে পারি না। তখন মনে হয়েছে যে নামাজ পরে পড়া যাবে, আগে যাই। সো কী করলাম, তখনও আলো ফোটে নাই। আমি ওই বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজের ক্যাম্পাসের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথে 4টা ছেলে, সবার হাতে রামদা, তারা আমার রিক্সা আটকাইছে। আমার না মেজাজ খারাপ হয়ে গেছে। আমি কি বলছি আমার এখন মেমোরিতে নাই। আমি ওদের রামদা যেই বের করছে, রামদাটা চাইবে ধরছি, চাইবা ধরলে আমার হাতটা কেটে গেল। ওরা আবার টানাটানি করতেছে, টানাটানি করে আমার হাত আরও কাটতেছে, কিন্তু আমি রামদা ছাড়তেছি না। মানে আমার রাগ, তুই আমার আটকাইছিস কেন, আমি তো যাবো আমার গার্লফ্রেন্ডের কাছে, রাইট? মানে আমার রাগটা এই জায়গায় যে আমি এখন তো যাওয়ার মুডে আছি। এর মধ্যে আমার মাথায় এটাও চিন্তা, ওই যে আমার বন্ধু নাজমুলের গল্প বলতেছিলাম, তার কাছ থেকে আমি আবার একটা ওয়াকম্যান নিয়ে আসছি, সিডি দামি, একটা ডিজিটাল ক্যামেরাও নিয়ে আসছি। তো এই জিনিসগুলো আমার ব্যাগে আছে, এটা চলে গেলে তো বিপদ। সব মিলে আমি কোনোভাবে হাইজ্যাক্ট হব না, এরকম আমার একটা টেন্ডেন্সি। কিন্তু ওরা টানা হেঁচড়া করতেছে এবং আমার গলাও একটা দিছে, কোপ দিতে পারে নাই। আমি লাকি, ওরা আসলে অত প্রফেশনাল হাইজ্যাকার না। টানা হেঁচড়ার এক পর্যায়ে আমি রিক্সা থেকে পড়ে গেলাম। পড়ে গেলে আমি শুয়ে শুয়ে হাত পা ছুটতেছি, এটা আমার মেমোরিতে আছে। এবং হঠাৎ আমার মনে হয়েছে যে আমার চিৎকার করা উচিত, এতক্ষণ মনে হয় নাই। হ্যাঁ, আমি তখন বাঁচাও করে চিৎকার করে উঠলাম। এর মধ্যে তখন ফজরের নামাজ পড়তে মুসল্লিরা বের হয়েছে, ওনাদেরকে দেখে ওই 4 জন দৌড়ে চলে গেল। তারপর আমি উঠে রিক্সায় উঠছি, দেখি রিক্সাওয়ালা কাঁপতেছে, মানে হি ওয়াজ ট্রেম্বলিং আউট অফ ফিয়ার। তা আমি বলছি মামা চলেন, যাচ্ছি। হঠাৎ তাকায় দেখি আমার 2 পায়ের ফাঁকে তো আমার ব্যাগটা রাখা, তো ব্যাগের উপরে 1 বাটি রক্ত জমে গেছে, আমার হাত থেকে পড়ছে। তখন বুঝলাম যে হাতটা কেটে গেছে। তো ওটা মাথায় ছিল যে আমি তো এত রক্ত, মানে পড়ে গেলে আমি আবার রক্ত পাবো কোথায়, কারণ আমার তো B নেগেটিভ ইজ এ ভেরি রেয়ার কাইন্ড অফ ব্লাড গ্রুপ, পাওয়া যায় না সহজে। তো ওইটা বাঁধন করতাম দেখে ওইটা মাথায় ছিল। তো তাড়াতাড়ি আমি যখন আবার আমার ওই ওয়াইফের ওখানে চলে গেলাম, তখনও তো ওয়াইফ হয় নাই, প্রেমিকার ওখানে চলে গেলাম। ও আবার ওরা একটা বান্ধবীকে নিয়ে আমাকে তখন রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেল, কারণ একই ক্যাম্পাস তো, শি ওয়াজ এ স্টুডেন্ট অফ দ্য রাজশাহী মেডিকেল কলেজ। তো ওই হসপিটালে নিয়ে আমাকে স্টিচ দেওয়া হলো, মোটামুটি একটা ট্রিটমেন্ট দেওয়া হলো। বাট যা হয় সরকারি হাসপাতালে যেটা দিয়ে স্টিচ দেয় ওটা নিজেই ইনফেকশন ক্রিয়েট করে, কারণ স্টেরিলাইজড হয় না। সো ওই যে কাটিং বডি নিডল বলে, এরকম হুকের মতো, ওটা দিয়ে হচ্ছে আপনার সেলাইটা দেয়। আর যে নাইলন সুতা দেয় ওই সুতাও স্টেরিলাইজ না, ওটাও স্টেরিলাইজ না, ইনফেকশন হয়ে গেলো। এবং খুব কয়েকদিনের মধ্যেই এটা একদম পচে গেল, হাতটা পচে একদম ফুলে গেছিলো। তো আমি তখন ঢাকায় চলে আসছি,
তো করোনার গল্প বলতে গিয়ে এটা বললাম, তখন আমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন এক স্যার। ওই স্যারটা আমরা রাশিয়ান রোবট বলতাম, রাশিয়া থেকে পাশ করে আসা। তো স্যার একটা অ্যাসাইনমেন্ট দিলেন এবং ওনার নিয়ম হচ্ছে কোনো কম্পিউটার কম্পোজ করা যাবে না, নিজ হাতে লিখতে হবে। তখন ফিল করলাম যে বাম হাতের লেখাটা খুব জরুরি ছিল, বাম হাতে লিখতে পারি না। তো স্যারকে গিয়ে দেখালাম যে স্যার এরকম অ্যাক্সিডেন্ট করছি, হাইজ্যাকের গল্প তো আর বলা যায় না, স্যার অ্যাক্সিডেন্ট করে এরকম হয়েছে, তো আমি তো স্যার লিখতে পারছি না, আমাকে একটু মাফ করা যায় না। তো অ্যাসাইনমেন্টের মার্কস আবার যোগ হয় টার্ম ফাইনালের সাথে। তো স্যার বললেন যে হ্যাঁ তুমি অ্যাক্সিডেন্ট করেছো, তোমার প্রতি আমার সিম্প্যাথি আছে, এর সাথে মার্কসের কোনো সম্পর্ক নেই, তুমি 0ই পাবা। হ্যাঁ, তো এই হচ্ছে বুয়েট স্টাইল। হ্যাঁ, তো এটা কেন বললাম যে যখন আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমি জিপি থেকে কিন্তু এখানে চলে আসছিলাম গল্পটাকে, ওয়াইফ প্রেগনেন্ট, সে একা বাসায় থাকে, আমার মাও এসে তার সঙ্গে থাকবে না, তার মাও এসে তার সঙ্গে থাকবে না। হ্যাঁ, সে একা, তখন একদম অ্যাডভান্স স্টেজ, কিন্তু আমাকে চাকরিতে তো এটা দেখায় তো আই ক্যানট মানে গেট এনি প্রিভিলেজ যে আমি ঢাকাতেই থাকবো। তো এই অবস্থায় ভাগ্য ভালো যে ওই যে একজন চলে যাচ্ছে অস্ট্রেলিয়ায়, তো সেখানে আমরা আবার 2জন ক্যান্ডিডেট। তো ওই 2জনের মধ্যে আমারকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো। এটা কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্য জব, যে সামনে একটা ডে আউট প্রোগ্রাম আছে। তো জানে আমি বুয়েটে থাকতে এসব করতাম, আমি ডিবেটিং ক্লাবে ছিলাম, আমি কালচারালি অ্যাক্টিভ, হ্যাঁ বাঁধনে ছিলাম। হ্যাঁ, সেসা নামে একটা অর্গানাইজেশন আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, সেসায় আমি খুব অ্যাক্টিভ ছিলাম। এবং মানে অডিটোরিয়ামে কিছু হয়েছে আর আমি স্টেজে উঠিনি, এটা হয় নাই, মানে আমার একটু মাইক্রোফোন প্রীতি আছে, সামহাউ আই উইল বি অন স্টেজ, এবং আমি ব্যাক স্টেজেও খুব অ্যাক্টিভ। তো এইটা দেখে আমাকে বললো যে এগুলো তো বুয়েটেরই তো স্টুডেন্টরাই তো জিপিতে চাকরি করে, দে নো মি ফ্রম দেয়ার। হ্যাঁ মিতুল, তুমি তো অর্গানাইজিং ভালো পড়ো, ডে আউটটা তুমি অর্গানাইজ করবা। তো ইন দ্য মিনটাইম দেখেন আমি ইলাস্ট্রেটার শিখছি, ফটোশপ শিখছি, আবার SQL C++ জানি, এগুলো স্টুডেন্ট লাইফে শেখাটা চাকরি জীবনে কাজে লাগে। তো আমি কি করলাম, ডে আউটের ব্যানার টানার এগুলো আমি ডিজাইন করলাম। যমুনা রিসর্টে ডে আউট হবে, ওখানে গেলাম, গিয়ে ছবি টবি তুলে এনে ওইটা দিয়ে একটা সুন্দর প্রেজেন্টেশন বানাইলাম মানুষকে মোটিভেট করার জন্য যে ডে আউটে আসো। ডে আউটের ক্যাম্পেইন করলাম, মানে রক্তে মার্কেটিং আছে আমার, বুঝছেন, আমি কিন্তু চাকরি করি ইঞ্জিনিয়ার, হ্যাঁ আমি মানে সাইট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, কিন্তু ওই যে ডে আউট প্রোগ্রামটা আমি ক্যাম্পেইন করলাম। এই প্রেজেন্টেশনটা সামহাও বসদের পছন্দ হইল। তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যা গ্রামীণ ফোনের টাওয়ার ইনস্টল করা হচ্ছে, তো ইনস্টলেশনের সময় একটা নাট অথবা বোল্ট কোনো একটা উপর থেকে নিচে পড়ছে। এটা কোনো সমস্যা না, কিন্তু একটা ছেলে কেন মানে আহত হইল, এইটা হসপিটালে গেছে, নিউজ হচ্ছিল, ঠেকানো হয়েছে, কারণ ছেলেটা কিন্তু টাওয়ারের নিচে দাঁড়ায় নাই। ইন্টারেস্টিং হচ্ছে, আমরা যখন কাজ করি আমরা হলুদ টেপ দিয়ে বলি যে এইটা আন্ডার কনস্ট্রাকশন, এখানে আসবা না। আনফর্চুনেটলি ওই নাটটা যখন পড়ছে, সে টাওয়ারের একটা ব্রেসিং বা মেম্বার বলে, হ্যাঁ ওটাতে বাড়ি খেয়ে সে দূরে ছিটকে গেছে। ইট ওয়াজ লাইক এ বুলেট, ওটা গিয়ে ছেলেটার স্কাল ফুটা করে দিছে, ম্যাসিভ একটা ডিপ একটা ক্ষত হয়েছে তার স্কালে। তো এইটা নিয়ে আবার একটা আমাকে বললো তুমি এটা একটা প্রেজেন্টেশন বানাও। প্রেজেন্টেশনটা ছিল আসলে ওয়ার্ক সেফটি নিয়ে, সেফটি অ্যাট ওয়ার্ক। হ্যাঁ, কিন্তু আমি কি করলাম, ওই ছেলেটার ছবি দিয়ে ফার্স্ট স্লাইড আমার, যে সেফটি অ্যাট ওয়ার্ক, হোয়াট ইফ ইউ আর নট ওয়ার্কিং উইথ সেফটি, আর সিম্পল নাট ক্যান বিকাম আ বুলেট। সো ওইভাবে আমার প্রেজেন্টেশনটা ছিল। এই দুইটা জিনিস, ডে আউটের প্রোগ্রামটা আমি ক্যাম্পেইন করছি, আর এই প্রেজেন্টেশনটা বানাই দিছিলাম আমাদের তখন হেড অফ ডিপার্টমেন্ট ছিলেন তানভীর ভাই, ওনার জন্য। এটা তাদেরকে ইমপ্রেস করে ফেলছে, অ্যান্ড আই গট দ্য জব, যে তুমি ঢাকা বেসড ওই কাজটা করতে পারো। সো ওই স্কিলটা আমার এখানে কাজে লাগলো। হ্যাঁ, এইখানে এসে আমি আসলে টাওয়ার পারচেস করতাম তখন। এই টাওয়ার পারচেস করতে করতে আমি 3টা টাওয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে আমার ভালো কানেকশান হয়ে গেল। এটা একটা ভালো দিক। এর মধ্যে আমার বাচ্চা হয়েছে, আমি MBA প্রোগ্রাম শুরু করছি, কিন্তু এই চাকরিটা কন্ট্রাকচুয়াল, এবং শোনা যাচ্ছে কন্ট্রাকচুয়ালদেরকে রাখা হবে না। নতুন একজন CTO আসছে নরওয়ে থেকে বা কোনো জায়গা থেকে, উনি কন্ট্রাকচুয়াল রাখবে না। তো একটা রিউমার ছড়ায় গেল যে এত% লোক আর চাকরি হারাচ্ছে নেক্সট ইয়ার, কারণ তো ইয়ারলি কন্ট্রাক্ট। সো আমার সেকেন্ড ইয়ার চলে। এর মধ্যে আমি যে ওই যে নতুন পজিশনে আসছি, ওই পজিশনে কাজ করতে করতে আরেকটা জায়গায় সুযোগ পেলাম। একজন আপু ছিলেন, উনি ড্রয়িং টিমটাকে লিড করতেন। উনি সামহাও ম্যানেজমেন্টের সাথে একটু পাকনামি করাতে ওনাকে সরায় দেওয়ার চিন্তা করা হয়েছে। তো কাকে নেওয়া যায় ওই জায়গায়? মিতুলকে নেওয়া যায়, ঠিক আছে, কারণ মিতুলের অর্গানাইজিং ইয়েটা দেখছে, তারা স্কিলটা দেখছে। সো আমি তখন আগে 3জনকে লিড করতাম, 3জন ছিল বাইরে বাইরে
টাওয়ার চেক করে বেড়াইতো। এখন আমাকে বললো তুমি ইন হাউস ড্রয়িং টিমকে লিড করবা, দে আর 8 ড্রাফটসম্যান, 8জন অটোক্যাড অপারেটর, সারাদিন ড্রয়িং করে, এটা অপারেট করবা, ওদের কাজের ভুল ধরবা, গাইড করবা, এটাই হচ্ছে চাকরি। এবং মূল চ্যালেঞ্জটা ছিল আমাদের যে ডেটাবেস, ওই ডেটাবেসে দিন শেষে ড্রয়িং আপলোড করতে হতো, এবং আপনি এখানে ম্যানিপুলেট করতে পারবেন না, মানে আপনাকে আজকের ড্রয়িং আজকে আপলোড করতে হবে, কালকে করলে কিন্তু ডেটটা মিস হয়ে গেল। হ্যাঁ, তো এটা করার জন্য আমাকে রাত 10টা পর্যন্ত থাকতে হতো অফিসে। অন্যরা যখন 7টায় 8টায় লিভ করতেছে, আমারও 10টায় কাজ শেষ হতো না, কিন্তু বেরোতে হতো 10টার পরে, ডোর অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, এটা আইডি কার্ড দিয়েও খুলবে না, এরকম দিন গেছে। সো এই প্রেশারগুলোতে আবার আমি বলতেছি আমি একটা টিমকে লিড করি, আমি কেন কন্ট্রাকচুয়াল থাকবো, আমার পার্মানেন্ট হচ্ছে না কেন চাকরি, জব সিকিউরিটির একটা বিষয় আছে, স্ট্যাটাস বেনিফিটস এগুলো আছে, কারণ কন্ট্রাকচুয়ালদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি নাই, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স নাই, চাকরির সিকিউরিটিতে নাই। বাট মাই বস দেন সেড ইফ ইউ ডোন্ট লাইক ইউ ক্যান লিভ। অ্যানাদার ধাক্কা, মানে কেউ যখন বলে ভালো না লাগলে চলে যাও, যতই ভালোবেসে বলুক, তো ধাক্কা লাগে। আই ডিসাইডেড টু লিভ। চাকরি খোঁজা শুরু করলাম, বাংলা লিঙ্কে চাকরি পেলাম কস্ট কন্ট্রোল টিমে, এবং এটা ফুললি পার্মানেন্ট জব, ফুললি ডেস্ক বেসড জব, এবং আমি MBA করতেছি, আমার ঢাকায় থাকা দরকার, আমার বাচ্চাও হয়ে গেছে, এবং আমার ওয়াইফ তখনও কিছু করে না, সে যদিও ডাক্তার হয়ে পাশ করছে, বাট সে আবার বাচ্চার কারণে সে চাকরি ছেড়ে দিচ্ছে। তো আমাকে একাই সংসার চালাতে হবে, MBA খরচ চালাতে হবে। ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, কারণ তখন গুলশান থেকে লোকাল বাসে ঝুলতে ঝুলতে ঢাকা ভার্সিটিতে গিয়ে ক্লাস করা, হ্যাঁ, আবার রাত্রে 9টার সময় ক্লাস শেষ, বাসায় আসতে আসতে 10টা 11টা বেজে যাবে। ও এই ফাল্গুন পরিবহন তখন যেগুলো ছিল আর কি, হ্যাঁ, উইনার টুইনার এগুলোতে চড়তাম। তো একটা ছোট্ট বাসায় থাকতাম, বাড়িওয়ালা 1000 টাকা ভাড়া দিল দেখে বাসা ছেড়ে দিতে হলো, আই ক্যানট অ্যাফোর্ড 1000 টাকা বাসা ভাড়া, আমার অ্যাফোর্ড করার উপায় নেই। কারণ আপনার মনে আছে ওই সময়ে আমরা 10 টাকায় সকালে নাস্তা হইতো, একটা পরোটার দাম ছিল 3 টাকা, আর ডাল ভাজি 4 টাকা, তাহলে 2টা পরোটা 6 টাকা, আর 10 টাকার ডাল ভাজি, আর 4 টাকার ডাল ভাজি, 6 + 4 10 টাকায় ভরপেট সকালের নাস্তা, 5 টাকার বার্গার, হ্যাঁ 5 টাকায় বার্গার পাওয়া যেত। তো ওই সময় বাসা ভাড়া 1000 টাকা বাড়ছে, ইটস নট অ্যাফোর্ডেবল। তখন আমি নিকুঞ্জ ছেড়ে আমি বাড্ডায় চলে আসলাম, সস্তা একটা বাসায় থাকা শুরু করলাম। এর মধ্যে জব চেঞ্জ হইলো, স্যালারি খুব বেশি বাড়ে নাই, বাট আমি আসলে কখনো টাকার ব্যাপারে কনসার্ন না, এটা আমার লাইফে একটা খারাপ দিকও অনেকে বলে। এখনও আমার একজন বস বলতেছে তুমি এত কম টাকায় জয়েন করছো কেন, আমি সে আই এম নট আ মানি ফ্রিক। হ্যাঁ, তখন বলছে যে মানি ফ্রিক না, ইউ আর নট ডুইং জাস্টিস টু ইয়োর সেলফ, তোমার তো একটা প্রাইস আছে। হ্যাঁ, তোমার টাকার দরকার নাই, তাই বললে তুমি 10 টাকার জিনিস কেন 5 টাকায় বিক্রি করবা। এটা আমার জন্য লার্নিং, যে আমি স্যালারি নেগোশিয়েট করার সময় মানে টাকা নিয়ে ক্যাচাল করি না আর কি। এনিওয়ে, গল্পটা অন্যদিকে চলে যাচ্ছে। ধাক্কাটা কোথায়, এই যে বাংলা লিঙ্কে গেলাম, জিপি থেকে একটু ছোট ধাক্কা খেলাম, যে এত দায়িত্ব, এত বড় পজিশান, 8টা ড্রাফটসম্যানকে লিড করি, এত প্রেশার, যে রাত 10টার পর্যন্ত কাজ করতে হয়, লোক কম আমার হাতে, কারণ ওইটা আমার যে ইউজার আইডি ওটা দিয়েই আপলোড করতে হবে, আর একজন পারবে না। হ্যাঁ, সো ইটস আ রেসপন্সিবল জব, বাট ওই যে কন্ট্রাকচুয়াল, ঠিক আছে। সো ছেড়ে দিলাম, বাংলা লিঙ্কে গেলাম, ভালো কথা। বাংলা লিঙ্কে গিয়ে 2 রকম ধাক্কা খাইছে ভাইয়া। প্রথম ধাক্কা হচ্ছে কালচারাল শক। ইউরোপিয়ান ম্যানেজমেন্ট থেকে আমি আসছি একটা ইজিপশিয়ান ম্যানেজমেন্টে, এবং যুগে যুগে যে নবী রসুল ওই সব এলাকায় নামছিলেন, আল্লাহ অবতীর্ণ করেছিলেন, এইটা আমি মনে করেন 2 মাসে বুঝে গেলাম, যে কেন যুগে যুগে আরব জাতি এবং আশেপাশের জাতির মধ্যে নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, বিকজ দে আর সামথিং। হ্যাঁ, তারা খুবই ইররেশনাল, যদি আমি সহজ ভাষায় বলি, গিবত না হয়ে যায়, আল্লাহ মাফ করুন। প্রথম ধাক্কাটা বলি, এটা খুব ইন্টারেস্টিং। আমি জয়েন করছি, আমার বসরা তো সবাই বাংলাদেশি, তো তাদের বস আবার হেড অফ ডিপার্টমেন্ট হচ্ছে ইজিপশিয়ান, নাম বলবো না, সে আমার লিঙ্কডিনে এখনও কানেক্টেড, হি ইজ নাও এ গুড পারসন, গুড কানেকশন। তো আমার ম্যানেজার বলতেছে, বস হি ইজ মাই নিউ মেম্বার, মঞ্জুর হ্যাজ জয়েন মাই টিম রিসেন্টলি ইন দ্য কস্ট কন্ট্রোল ডিপার্টমেন্ট। তাই সেড, সালামু আলাইকুম স্যার, স্যার হাউ আর ইউ। উনি হাত বাড়াইলো না, উনি আমার বসকে বলছে, ওয়াই ইজ হি স্মাইলিং। আমি একটা ধাক্কা খেলাম, যে একটা ডিপার্টমেন্টাল হেডের সাথে হাসি মুখে হ্যান্ডশেক করা কি বেয়াদবি হয়ে গেল, উনি এভাবে চিন্তা করে। তখন আমার বস বলছে, আমরা আসলে জীবনে 2 সময় হাসি, এক যখন খুব বিপদে থাকি হাসি মুখে ইজ করার চেষ্টা করি, আর যখন খুব আনন্দ থাকে। তো মঞ্জুর হয়তো আনন্দে আছে, নতুন চাপে জয়েন করে, এই জন্য হাসতেছে। আমি আবার তখন বললাম, স্যার ইটস আ কার্টিয়াস স্মাইল, দ্যাট ওয়াজ মাই রিপ্লাই। হ্যাঁ,
তো এই একটা ধাক্কা। আর একদিন কী হয়েছে, আমি একটা ভুল করছি, ভুলটা ম্যাসিভ ভুল। ধরেন রডের যে দাম, আমার কাছে রডের দাম আছে পার কেজিতে, তাহলে রডের দাম যদি হয় 80 টাকা কেজি, 1 টন রডের দাম কত? 80,000 টাকা 1 টন রডের দাম। এই হাজারের কনভার্সন আমি একটা ভুল করলাম। এক্সেলে ইটস জাস্ট নাম্বার, ইটস নট মানি। যখন আপনি এক্সেলে লেখেন আপনার মাথা থেকে ইটস আ নাম্বার, ইটস নট মানি। বাট যখন জিনিসটা কমার্শিয়াল ইনভয়েস তখন ইট ইজ অ্যাকচুয়ালি মানি। তো আপনার আছে 80,000 টাকাটা টন, আমি করছি কি কেজির দামের পাশে 80,000 বসাইছি, তাহলে 1 টনের দাম হয়ে গেছে 80,000, 3টা শূন্য জায়গায় 6টা শূন্য হয়ে গেছে। ওই বসের কাছে ওই বিল চলে গেছে, এবং কোনো এক আমার বুয়েটের বড় ভাই উনি বলছে, দেখছেন মিতুল এটা কী করছে, ও তো কন্ট্রাক্টরে বেশি টাকা দিয়ে দিচ্ছে। ইট ওয়াজ প্রেজেন্টেড ইন দ্যাট ওয়ে যে আমি আসলে ইচ্ছা করে কন্ট্রাক্টরকে 1000 গুণ টাকা বেশি দেওয়ার জন্য এই ভুলটা করেছি। কারণ আমার দায়িত্ব ছিল বিল প্রসেস করা। কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট সাইটে কনস্ট্রাকশন করে, বিল অফ কোয়ান্টিটি যেটা হয় বিওকিউ বলি আমরা, ওই বিওকিউ চেক করে কস্ট কন্ট্রোল করা, কোথায় বেশি খরচ হচ্ছে, কেন খরচটা কমানো যাচ্ছে না, হ্যাঁ এসব ডিসাইড করা এবং কন্ট্রাক্টরদের বিল প্রসেস করা, ওইটা আমার একটা কাজ ছিল, ওয়ান অফ মাই রেসপন্সিবিলিটিস। তো এখানে উনি ধরে ফেলছে, ভুল ধরছে আর কি, যে আমি তো 1000 গুণ বেশি টাকা দিচ্ছি। এটা নিয়ে অনেক শোকষ্ট খাই নাই, বাট এরপর থেকে যতবারই তার কাছে বিল যায় সে আমাকে ডাকে, ঠিক আছে তো এটা কেজি না টন। হ্যাঁ, তো এটা আমার জন্য একটু এম্বারাসিং ছিল। ওই ধাক্কাটার ফলে যেটা হয়েছে, আমার প্রমোশন আটকে গেছিল, এবং প্রমোশন পাওয়ার জন্য আমাকে লিটারালি কাঁদতে হয়েছে। আমার বাবা মারা গেছিলো এবার, এবং আমি দেখলাম যে আমার থেকে জুনিয়র লোকজনের প্রমোশন হচ্ছে, আমার হচ্ছে না। আমার ফ্যামিলির কাছে আমার ইজ্জত থাকে না, বন্ধুদের কাছে ইজ্জত থাকে না। আমি ওই ভদ্রলোকের কাছে যে তখন হেড অফ ডিপার্টমেন্ট গিয়ে বলতে গেছিলাম যে আমার একটা প্রমোশন খুব দরকার ফর মাই স্ট্যাটাস, ফর মানি, কারণ আমার বেতনও বাড়া দরকার। তো আমি বলতে কেঁদে ফেলছিলাম। তো যাই হোক, আরেকটা ধাক্কা বাংলা লিঙ্কে খাইলাম, তখন আমার এমবিএ শেষ। যে ধাক্কা খেয়ে বেরোয় গেলাম আর কি, এটা বলি। এমবিএ শেষ, আমি সাপ্লাই চেইনে দেখলাম যে আমি তখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে একটা সার্কুলার হয়েছে, এটা ইন্টারনাল, তো ভেতর থেকে নেওয়া হবে। তো আমরা 8 জন অ্যাপ্লাই করেছি, 5 জন অ্যাপ্লাই করেছি। 5 জনের মধ্যে 2 জনকে তারা 2বার ইন্টারভিউ করলো, 1 জনকে সিলেক্ট করলো, দ্যাট ওয়াজ মি। তারপরে দেখি আর খবর নাই। তো এইচআরকে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা তো এত কিছু করলেন, আমার জবটা তো হয়েছে আমি যতদূর জানি। বলে আপনার বস তো আপনাকে ছাড়বেন। আমি কাজ করি কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের জন্য, আর এটা হচ্ছে সাপ্লাই চেইন। তো আমি কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে কিন্তু ভেন্ডর ম্যানেজ করতেছি এবং ইনভেন্টরি ম্যানেজ করি, এবং গ্রামীণফোনের এক্সপিরিয়েন্স ইউজ করে আমি এখানে একটা সফটওয়্যার বানাই দিছি উইথ দ্য হেল্প অফ আইটি ডিপার্টমেন্ট। মানে অ্যালগোরিদম, ফ্লো ডায়াগ্রাম এগুলো আমার করে দেওয়া। হ্যাঁ, সফটওয়্যার আমি তো ডেভেলপ করতে পারি না, ওরা আবার পিএইচপি দিয়ে করছে, আমি পিএইচপি জানি না, আমি C++ জানি। সো আমি ল্যাঙ্গুয়েজ জানি না, বাট আমি ম্যাথসটা জানি যে কী লজিক থাকা উচিত। সো আমার হেল্প নিয়ে একটা সফটওয়্যার ডেভেলপ করছিল, এবং এটা 3বার ডেভেলপ করে একটা ভালো এক পর্যায়ে গেছে। দ্যাট ওয়াজ অ্যান অ্যাচিভমেন্ট। ওইটা দিয়ে ইনফ্যাক্ট আমার প্রমোশনটা হয়েছিল, যে ও একটা নতুন জিনিস এখানে ইনকর্পোরেট করছে। তো গল্পটা হচ্ছে যে আমার বস চিন্তা করছে যে না, তোমাকে কেন ছাড়বো, তুমি রিসেন্টলি প্রমোশন পাইছো, আবার তুমি যে কাজটা করে এটা আর কেউ পারে না, তো তোমাকে আমি কেন আমার ডিপার্টমেন্ট থেকে ছাড়বো, তোমার যাওয়া উচিত না। এইটা আমাকে খুব কষ্ট দিছে। আমি তাকে বললাম, বলাটা খুব আনপ্রফেশনাল হয়েছে, যে চাকরি তো কোনো বৈবাহিক সম্পর্ক না যে আমাকে সারা জীবন এখানেই থাকতে হবে। আমার যদি আপনাকে পছন্দ না হয়, বা আপনার যদি আমাকে পছন্দ না হয়, আই ক্যান গো সামওয়্যার। আমি যদি চাকরিটা ছেড়ে দিয়ে অন্য কোম্পানিতে যেতেন, আপনি কী করতেন তখন? বললেন এটা ঠিক না, মানে এটা তার কাছে মনে হয়েছে আমি একটা নাফরমানি করে ফেলছি। তো যাই হোক, এটার পরে আমি এর মধ্যে আমার তো টাওয়ার সাপ্লায়ারদের সাথে খুব ভালো কানেকশন, দে লাইক মি ভেরি মাচ। তো একটা টাওয়ার কোম্পানিকে বললাম যে এরকম তোমাদের এখানে জব আছে কি না। বলে হ্যাঁ, আমরা রিসেন্টলি একটু রিঅর্গানাইজ করতেছি, তো আমরা একজন কি অ্যাকাউন্ট ম্যানেজার খুঁজতেছি, তো আপনি সিভি দেন। সিভি দিলাম। সিভি দেওয়ার পরে 2 দফায় 3 দফায় ইন্টারভিউ হলো, এবং চাকরিটা হয়ে গেল। আমি তখন 2013 সালের শেষ দিকে বাংলা লিঙ্ক ছেড়ে আমি কনফিডেন্স গ্রুপে জয়েন করলাম। সো এইভাবে একটা 2টো মাল্টিন্যাশনাল শেষ করে ধাক্কা খেতে খেতে একটা লোকাল কোম্পানিতে চলে গেছি। এবং আমি যখন কনফিডেন্স স্টিলে জয়েন করলাম, তখন তাদের রেভিনিউ ছিল 70 crore এরকম। আমি যখন কনফিডেন্স ছাড়ছি, তখন আমার হাত দিয়েই আপনার 250, 350 crore মতন
বিজনেস আমি হচ্ছে। শেয়ার মার্কেট দেখে ধরে বলতেছি বিশাল গ্রোথ হয়েছে। না মাশাআল্লাহ, আমি তো ধরেন যখন জয়েন করছি আমরা তখন 7-8 জনের টিম ছিলাম, এটা 100+ এখন, মানে শুধু সেলস মার্কেটিংয়ের উইংটাতেই প্রায় 100 ম্যান পাওয়ার। এরপরে এখানে আসার আগে একটা বড় ঘটনা আছে, যখন বাংলা লিঙ্কে ছিলাম, ওটাও আমার চাকরি ছাড়ার পিছনে একটা মোটিভেশন। আমাকে পুলিশ ধরে জেলে আটকায় রাখলো এবং আমি নির্দোষ, কিন্তু আমাকে 2 রাত জেল খাটতে হয়েছে। এই গল্পটা একটু পার্সোনাল, তবু বলি। আমার বাসায় আমার বাচ্চাকে দেখার জন্য একজন মেইড ছিল, গ্রাম থেকে আনা। তো অনেক পরে জানছি সে আমার বাচ্চাকে পিটাইতো। হ্যাঁ, বাচ্চা খেতে না চাইলে খুন্তি দিয়ে পিটাইতো। বাচ্চাটা কথা বলতে পারতো না, বলতে পারে নাই, ওইটা ডিফারেন্ট স্টোরি। এটাও আমি চাই মানুষ জানুক যে আসলে বাসায় একটা সিসিটিভি ক্যামেরা থাকা উচিত। যদি কারো বাচ্চা এরকম মেইডের কাছে একা থাকে বা ন্যানি বলে ন্যানির কাছে থাকে, দেয়ার শুড বি আ সিসিটিভি ক্যামেরা টু ওয়াচ হোয়াট শি ইজ ডুইং। ওইটা আমার বাসায় ছিল না তখন, এখন আছে। তো ওই ভদ্র মহিলা যিনি আমাদের গ্রাম থেকে এসে আমার বাচ্চাকে রাখতেন, ওনার জ্বর হয়েছে। তো জ্বর হয়েছে, তাকে আমার ওয়াইফ তো ডাক্তার, আমার ওয়াইফ বারবার বলে তুমি অ্যান্টিবায়োটিক খাও, দ্রুত সুস্থ হবা। বলে আমি কোনো ওষুধ খাবো না, ওষুধে তার খুব সমস্যা। হ্যাঁ, ওষুধ খাইলে আমার শরীর দুর্বল হয়ে যায়। আমার শাশুড়িও বলে ও জোর করে ওষুধ খাওয়াচ্ছিস কি জন্য, ওষুধ খেতে চায় না, ওটা জোর করিস কেন। আমার শাশুড়ি আবার আমার ওয়াইফকে আবার ডিসকারেজ করছে খাওয়াইতে। তো যাই হোক, এভাবে 4th দিন আমরা আমার ওয়াইফ তখন সকালে হাফ ডে আমি লিভ নিছি, যে আমি সেকেন্ড হাফে অফিস করব, ফার্স্ট হাফে আমি বাচ্চা নিয়ে থাকবো, কারণ মহিলা তো বাচ্চা দেখতে পাচ্ছে না। আমার ওয়াইফ আবার সেকেন্ড হাফ ছুটে নিয়েছে যে ও আসলে আমি যাব। এই ট্রানজিশনে আমি বেস্ট মহিলা মানে ড্রয়িং রুমে শুয়ে আছে, আমাদের অত ঘরটা ছিল না, আমরা তো খুবই নিম্ন মধ্যবিত্ত টাইপের, ড্রয়িং রুমে এসে ঘুমাইতো। তো ড্রয়িং রুমে এসে শুয়ে আছে, তাকে রেখে আমি আমার ওয়াইফকে আমার ধর মোটরসাইকেলে করে বাচ্চা সহ আনতে গেছি। বাচ্চাকে তো রেখে যাওয়া যাবে না, বাচ্চাকে মোটরসাইকেল নিয়ে আনতে গেছি। ফিরে এসে দেখি তার মুখ থেকে পিঁপড়া বের হচ্ছে, টাচ করে দেখলাম ঠান্ডা হয়ে গেছে, বুঝলাম যে সে মারা গেছে। একটা শখ যে একটা মানুষ আমার বাসায় বসে মারা গেছে। এবং আরও দুঃখজনক হচ্ছে, তার আগের দিনই তার ফ্যামিলিকে বলছি যে দেখেন ও কিন্তু ওষুধ খেতে চাচ্ছে না, ওকে হাসপাতালে ভর্তি করতে হবে। তো ওরা বলছে আপনারা ভর্তি করে দেন। আমি একটু সেলফিশ ছিলাম, আমি বলছি যে আপনার হাসপাতালে ভর্তি করে ওর দেখবে কে ওর পাশে বসে থাকবে, আমাদের এই টাইম নেই, আপনারা এসে হয় ওর হাসপাতালে ভর্তি করেন না নিয়ে যান। এই সেলফিশনেসটাই বোধহয় আমার পাপ ছিল। সেই পাপে মহিলা মারা গেল এবং আমার মনে হলো যে আমার একটা ডেথ সার্টিফিকেট নেওয়া উচিত। তা আমি একটু চালাকি করলাম, আমি মহিলাকে ওই লাশ নিয়ে চলে গেছি ঢাকা মেডিকেলে। লাশ নিয়ে যেই পৌঁছালাম, আমি বলছি যে এরকম আমার বাসায় এই মহিলা কাজ করতো, মারা গেছে কিনা আমি শিওর না, একটু দেখেন। আমি বলছি আপনি তো মাইরে নিয়ে আসছেন, এটা পুলিশ কেস। আমি তো মানে এটা কল্পনার বাইরে ছিল। আমি যদি মেরেই ফেলতাম, আমি কি নিয়ে আসতাম ভাই মেডিকেলে বলেন। সাংবাদিক এসে বলে এই মহিলার তো পেট ফোলায়, কি প্রেগনেন্ট ছিল। মানে আমার আরও মেজাজ খারাপ হয়ে গেছে। আমার সাথে আমার ওয়াইফ আছে, বাচ্চা আছে, আমরা 3জন মিলে একটা ট্যাক্সি ক্যাবে করে গেছি, অ্যাম্বুলেন্সও পাই নাই, এত ফাস্ট গেছি আর কি। তা আমার ওয়াইফ বলছে কী বলেন এগুলা। হ্যাঁ, তো যা হোক, মানে এর মধ্যে ওইখানে পুলিশ চৌকি বলে একটা জায়গা আছে ঢাকা মেডিকেলের সাথে, এগুলো আমার ধারণাও ছিল না। আমি যে এতবার জীবনে ঢাকা মেডিকেল গেলাম রক্ত নিতে, এগুলো জানতাম না যে জরুরি বিভাগের সাথে পুলিশ চৌকি আছে, এখানে সাংবাদিকরা ওত পেতে থাকে খবরের ধান্দায়, এগুলো জানা ছিল না। পুলিশ এবং সাংবাদিক আমাকে তো একেবারে নাস্তানাবুদ করে ফেললো। আমাকে সাইড করে ওই পুলিশের চৌকিতে নিয়ে গেল, বললো বসেন, আপনি যে বাসায় থাকেন, যে এলাকায় থাকেন, ওই এলাকা থেকে পুলিশ আসবে। আমি বলছি আসুক। মানে আমি খুব নির্বিকার ছিলাম এবং খুব রিজিড ছিলাম, আমি তো কোনো ক্রাইম করি নাই। আমি বলছি আপনারা পোস্টমর্টম করেন, করে দেখেন কী হয়েছে, আমারও ছেড়ে দেন, আমার ডেথ সার্টিফিকেট দেন, এ হচ্ছে আমার চাওয়া। ছাড়াছাড়ি কিছু না, বসেন আসুক করে রাত 10টা-11টার দিকে এসআই আসলো আমার লোকাল থানা থেকে, থানার নামটা বলতে চাচ্ছি না, লোকাল থানা থেকে পুলিশ আসলো, এসে আমাকে বলছে আমাদের সঙ্গে আপনি থানায় চলেন। এই যে লাশের কী হবে, ওগুলো একটা পোস্টমর্টম হবে তারপর। তো আমার চাচাতো ভাই তখন এয়ারফোর্সে, বোধহয় তখন উইং কমান্ডার ছিল, তাকে ফোন করে বললাম ভাই একটু কথা বলো এসআইয়ের সাথে। তো ভাইয়া বললো দেখেন আমার চাচাতো ভাই ও তো এরকম বাংলা লিঙ্কে জব করে, ওর ওয়াইফ বেক্সিমকোতে জব করে, ওরা তো একটা ভালো ফ্যামিলি, আপনারা কেন হ্যারাস করতেছেন। বলে না স্যার, আইনের বাইরে আমরা কিছু করব না, আপনার ভাই যদি নির্দোষ হয় ছাড়া পেয়ে যাবে, কালকে ছেড়ে দেবো স্যার। আচ্ছা ভালো কথা। এর মধ্যে আমার মাকে জানাইলাম, আমার মা আবার তার এক
বোনের হাজব্যান্ড ডিস্ট্রিক্ট জাজ, তাকে জানাইলেন। এগুলো চলতেছে ব্যাকগ্রাউন্ড, আমি কিছু জানি না। আমার কাছে শুধু সাংবাদিকের ফোন আসতেছে এবং আমি আর ফোন ধরে একসময় বন্ধ করে দিলাম যে ভাই আপনার যা ইচ্ছা লেখেন, এত বাজে বাজে প্রশ্ন করতেছে, ভাই যা ইচ্ছা লেখেন, আমি ফোন ধরি না। রাত 12টার দিকে নিয়ে গেল ওই থানায়, আমার লোকাল থানায়। এর মধ্যে আমার কাজিন আছে আর্কিটেক্ট, ওনাকে জানালাম, উনি এখানকার আমার লোকাল গার্ডিয়ান। কারণ যে চাচির বাসায় থেকে আমি বুয়েটের ভর্তি কোচিং করতাম, ওই চাচার বড় ছেলে উনি খুব চেষ্টা করলেন ওনার ক্যাডেট কলেজের ফ্রেন্ড নিয়ে ওসির জন্য। উনি রাত 3টা থেকে বোধহয় 5টা পর্যন্ত ওয়েট করছে, ওসি সাহেব নাই। এবং আমাদেরকে একটু ফেভার করছে, আমাদেরকে ওই লকআপে রাখে নাই। আমরা একটা মিটিং রুমে, আমার ছেলে ওই মিটিং রুমের টেবিলে শুয়ে ঘুমায় গেল, তার বয়স তখন 4 বছর। আর আমি আর আমার ওয়াইফ সারা রাত জাগা, এবং আমাদেরকে বের হতে দিচ্ছে না। আমি বলছি যে একটু বাচ্চার জন্য খাবার কিনতে যাওয়া যাবে না। মানে আমি যে পুলিশ কাস্টডিতে আমি বুঝি নাই, মানে আমার মাথায় আসতেছে না যে আমি কেন পুলিশ কাস্টডিতে। হ্যাঁ, যাই হোক, আমাকে বলছে আপনি কোথাও যেতে পারবেন না, যা লাগে আমি এনে দিচ্ছি। তো মিনওয়েল পাউরুটি টাউরুটি এগুলো আনা হলো, খাইলাম টাইলাম। আর ওই রাত এভাবে গেল। পরের দিন সকালে আমার মা একজন লয়ার পাঠাইলেন। লয়ার এসে কী কথা বললো এসআইয়ের সাথে, আর কিন্তু এসআই বলছে আমরা কোর্টে চালান করে দিব, ওখান থেকে ছাড়া নিয়ে যান। আমি বলছি ঠিক আছে। আই ওয়াজ কনফিডেন্ট, আমি তো অন্যায় করি নাই, আমি ছাড়া পাবোই। আচ্ছা, সিএমএম কোর্টে আমাদের নিয়ে গেল, একটু অনার করলো যে আর পুলিশের ভ্যানে তোলে নাই, আমাদের গাড়ি, আমার চাচাতো ভাইয়ের গাড়িতে করে আমাদেরকে একজন পুলিশ কর্ডন করে নিয়ে গেছে সিএমএম কোর্টে। এইবার আমার আসল পৃথিবী দেখলাম। এখানে সব ধরেন মাদক মামলায় আটক, খুনের মামলায় আটক। একজন পাইলাম বাবাকে ধরে নিয়ে আসছে, ছেলেকে খুঁজে না পেয়ে, এরকম পাইলাম। হ্যাঁ, আর আমার বাচ্চা আমার ওয়াইফের সাথে মহিলা কারাগারে, আর আমি পুরুষদের সাথে। ছোট্ট একটু জায়গার মধ্যে অনেকগুলো মানুষ, মানে বসার কোনো ওয়ে নাই। বসতে পারলে আপনি না হাত পা নাড়তে পারবেন না। হ্যাঁ, ম্যাক্সিমাম দাঁড়াই আছে। এবং এক কোনায় একটু ছোট্ট একটা হাফ ওয়াল করে রাখা, ওইটার উপাশে হচ্ছে টয়লেট, ওখান থেকে সুন্দর ঘ্রাণ আসতেছে। মানে এটা আমার জীবনের একটা অদ্ভুত অভিজ্ঞতা সিএমএম কোর্টের। এরপরেও একজন উকিল আসলো, ওকালতনামায় লিখে দিলাম। ওকালতনামা যাওয়ার পরে বললো যে আপনার জামিন হয়ে যাবে আজকে। ভালো কথা। সন্ধ্যার সময় এসে আমাকে জানানো হলো যে আপনার আর জামিন হয় নাই, আপনার ওয়াইফের আর বাচ্চার হয়েছে। তা আমি কী করব? আমাকে বললো যে আপনাকে এখন ইয়েতে পাঠিয়ে দিবে, জেলে পাঠিয়ে দিবে, সেন্ট্রাল জেল। আই সেড ওয়াও। মানে আমি বুয়েটে থাকাকালে সেন্ট্রাল জেলের পাশ দিয়ে যাওয়া আসা করছি, উঁচু উঁচু দেয়াল, ভিতরে অপরাধীরা থাকে যাদেরকে আমরা ঘৃণা করি। আজকে আমি সেখানে যাচ্ছি। তো এইবার আমার খারাপ লাগা শুরু হয়েছে। তারপরেও যখন নাম ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, একজন আমারে বলল আপনার নাম মিতুল? বলছি হ্যাঁ। বলে আপনার মা আপনার কথা বলছে, 500 টাকা দেন। 500 টাকা কেন? 500 টাকা দিলে আপনি ওই পুলিশের ভ্যানে বসার জায়গা পাবেন। ঠিক আছে, দিলাম 500 টাকা। গিয়ে দেখি বসার কোনো জায়গা নেই। তো ফ্লোরে একটা টায়ার পড়েছিল, ওই টায়ারের পরে বসলাম। পুলিশ ভ্যানে আসলে বসার জায়গা থাকে না, ও জাস্ট একটা সুযোগ পাইছে। তারপরে সন্ধ্যা পার হলো, আমরা নামলাম। অনেক এই মানে পুলিশ ভ্যানে অনেক এক্সপিরিয়েন্স, এটা বললে মানে 4 ঘন্টা লাগবে। আমি এটা নিয়ে একটা উপন্যাস লিখছি, 40 পৃষ্ঠার উপন্যাস আছে এটা নিয়ে আমার। এটা ইবুক আকারে প্রকাশ হয়েছিল, পরে আমার মনে হয়েছে এটা বেশি প্রকাশ হলে আমার চাকরি বাকরিতে এফেক্ট করতে পারে, আমি পরে এটা। এনিওয়ে, তো সেন্ট্রাল জেলে নামার পরে দেখলাম যে সবাই ভাষাই আলাদা ওখানে। এই সব ফাইল করেন। ফাইল করেন মানে কি? মানে লাইন করে দাঁড়ান। 3 বার লাইন করাইছে, বাবার নাম নিজের নাম সব বলতে হয়, এবং সবাই আমাকে তুমি করে বলতেছে। মানে এখানে আপনি বলার কোনো জায়গা নেই। নাম কি তোমার? বাপের নাম কি? কেন আইসো? কোন থানা? তাই বলছে আপনি করে বলেন, তুমি করে বলছো কেন? হ্যাঁ আমি জেলে আইসো, আবার আপনি করে বলতে হবে, এরকম আর কি। ওকে ফাইন। রাত্রে যার সাথে ঘুমাইলাম, মানে থাকার জায়গাটা হচ্ছে ধরেন এরকম 4টা আঙ্গুল আপনি যেরকম দেখছেন, 4টা মানুষ এরকম থাকে, এর মাথা এদিকে, ওর মাথা ওইদিকে, মানে এর পা আমার মাথার কাছে। ফ্লোরে এভাবে সবাই লাইন করে শুইতে হয়। ওই রাতটা এভাবে কাটলো। আমার পাশে যে শুয়েছিল একটা ছেলে, বললাম তোমারে কেন আনছে? বলে আমি করছি, টেম্পোর হেল্পার, ব্যাটারি চুরি করছে, তাই সে মালিকের মামলা দিচ্ছে। এরকম বিভিন্ন কেস আমার আশেপাশে, এই টাইপের লোকজন যারা চুরি করছে বা মামলা খাইছে বিভিন্নভাবে। এবং অনেকে আছে যে এরা অনেকবার আসছে, এরা খুব খুব ফ্রি আছে, কোনো সমস্যা। আমি ধরে নিছি যে ঠিক আছে এই রাতটা কাটুক, কালকে সকালে তো জামিন হয়ে যাবে। পরের দিন সকালে আবার ছবি টবি তোলা হইলো, মাথার চুল কেটে ফেললো একদম ছোট ছোট করে। হ্যাঁ, সে এক এক্সপিরিয়েন্স। ছবি টবি তোলা হলো।
সকালে গুড় আসলো আর রুটি আসলো মোটা মোটা। আমি ওয়েট করতেছি কখন আমাকে বলে যে হ্যাঁ জামিন হয়ে গেছে। দুপুরবেলায় খাবার আসলো, এর মধ্যে অনেক কিছু শিখলাম যে এখানে সবাই প্রথম দিন যেখানে রাখো এটাকে বলে আমদানিটা অনেক বড় একটা হলরুমের মধ্যে। ওখান থেকে আবার পরে সিট অ্যালোকেশন হয়, আবার সেই আরেক বিল্ডিংয়ে গেলাম, সেখানে একজন পরিবার বলে একটা ব্যাপার আছে, একটা গ্রুপ, পরিবারের একজন প্রধান থাকে, সে সবাইকে কন্ট্রোল করে। আমার পরিবারের যে প্রধান সে একটু ভালো লোক, সে আমার সাথে ভালো বিহেভ করছে। তো কিন্তু ভিতরে জায়গা নেই, বারান্দায় জায়গা পাইছি। বারান্দার সামনে একটা ড্রেন আছে, ওই ড্রেনে হচ্ছে পচা খাবার ফেলে সবাই, ওখান থেকে সুন্দর স্মেল আসতেছে। ওই স্মেল শুকতে শুকতেই আমার দিন কাটতেছে। এবং আমার সামনেও বারান্দায় আর একজন, সে অনেকটা জায়গা নিয়ে থাকে। তা আমি জিজ্ঞেস করলাম এ এত জায়গা পায় কেন? ও হচ্ছে খুনের আসামি, ওর পায়ে আবার বেড়ি পরানো আছে, মার্ডারের আসামি। আরও অনেক টাকা দেয় এখানে। টাকা দেওয়ার সিস্টেম কি ওইটাও আছে, একটা ক্যান্টিন, এই পিসি অ্যাকাউন্ট না কি যেন বলে, প্রিজনার্স ক্যান্টিন অ্যাকাউন্ট। ওইখান থেকে বাইরে থেকে ওইখানে অ্যাকাউন্টের রিচার্জ করা যায়। ওইটা আবার ভিতরে কোনো ক্যাশ চলে না, ওইটা অন্যভাবে কারেন্সি আছে ওদের, ওখান থেকে সে খরচ করতে পারে। হ্যাঁ, ওখানে সিগারেট হচ্ছে একটা কারেন্সি। আপনি ভিতরের লোকদেরকে যত প্যাকেট সিগারেট দিবেন তত আপনি হাই ক্লাস। আমি বললাম আমি সিগারেট দিব, আমার একটু বেশি স্পেস দাও। হ্যাঁ, তো আমার কাছে এখন টাকা পয়সা কিন্তু কিছু নাই, সব তো জমা নিয়ে নিছে। যাই হোক, ম্যাপ ব্যবস্থা করবো এটা তাদের আশ্বস্ত করলাম। এবং পরের দিন সকালে পেপার আসছে, পেপারে দেখি যে আমার কেসটা চলে আসছে এবং সত্য মিথ্যা মিলে একটা নিউজ হয়েছে। তারপরে তাদেরকে বুঝাইলাম ভাই এই ঘটনা। এনিওয়ে, এইভাবে আমার 2 দিন গেছে এবং রাতে আমি শুয়ে শুয়ে কাঁদতাম, আল্লাহরে বলতাম আল্লাহ মনে অনেক পাপ করছি জীবনে, এটা তার প্রায়শ্চিত্ত হচ্ছে। প্রথম পাপ হচ্ছে আমি এই বুয়ার প্রতি সেলফিশনেস দেখাইছি। আমার প্রথম দিনই তাকে হসপিটালাইজ করা উচিত ছিল। আর জীবনে যত পাপ করছি এগুলো মনে আসতেছে। আমাদের জীবনে তো পাপের কোনো সীমা নেই। আল্লাহ তুমি এই পাপের শাস্তি আমাকে দিচ্ছ, আই অ্যাকসেপ্ট ইট। তো এভাবে 2 দিন নামাজ পড়লাম, কান্নাকাটি করলাম, জেলখানার পরিবেশ দেখলাম। এবং 3rd দিন তখন জোহরের নামাজ পড়ছি, পড়ে বারান্দায় বসে আছি, তখন একজন এসে বললো যে আপনার জামিন হয়েছে, একটু পরেই আপনাকে নিয়ে যাবে। তারপরে জামিনে মুক্তি পাইলাম। বের হয়ে মাকে জড়ায় ধরে কানলাম, আমার ওয়াইফ ছিল তাকে জড়ায় ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলাম। এবং আমার ওই চাচির বাসা যেখানে আমি কোচিং করতাম, চাচির বাসায় আমরা আশ্রয় দিচ্ছি। ওখানে বলা উচিত না, বাট চাচি আমাকে দেখে প্রথম বলল যে বংশের মুখে তো চুনকালি লাগাইলি। মানে আই ওয়াজ সারপ্রাইজড, আমি কি করছি? মানে কাজী বংশের ছেলে জেল খাটছে 3 দিন, বংশের মুখে চুনকালি লাগেছে। তারপরে এরপর অফিসে আরও কিছুদিন আমাকে যেতে নিষেধ করলো, তুমি এখনই আইসো না। তাই আমি ভাবছি চাকরি মনে হয় নাই। পরে বুঝলাম যেটা ইনভেস্টিগেশন হয়েছে। এবং যেদিন আমরা থানায় ছিলাম ওই দিন অফিসের হেড অফ সিকিউরিটি গেছে, উনি খুব ইনভেস্টিগেট করছে। উনি আমাকেও খুব প্রশ্ন করছিল যে ভাই আসলে কী হয়েছে আমাকে বলেন, আসলে কি আপনি বা ভাবি রাগ করে ওকে মারছিলেন কি না? ভাই আমি সবখানে একই কথা বলতেছি, দেয়ার ইজ নাথিং হিডেন। এর মধ্যে আমরা ওয়েট করতেছি যে পোস্টমর্টেম রিপোর্টটা আসুক। তো খোঁজ নিয়ে জানা গেল যে টাকা পয়সা ছাড়া এগুলো হয় না। এবং ফরেন্সিক ডিপার্টমেন্টের যিনি হেড, উনি আবার তখন বিশাল নেতা, সাচিপের উনি একজন, ওনার ওই পজিশনে উনি খুব স্ট্রংলি উনি দীর্ঘদিন ধরে হোল্ড করে। এবং ওখানকার রেট হচ্ছে যে আপনার যদি অপরাধ থাকে তাহলে 5 থেকে 10 লাখ, আপনি নিরপরাধ হইলে 1 থেকে 5 লাখ। এটা ডিপেন্ডস অন আপনার অ্যাফোর্ডেবিলিটি। এখন তারা দেখছে বাংলা লিঙ্কে চাকরি করে ছেলেটা বা লোকটা, তার ওয়াইফ বেক্সিমকোতে কাজ করে, বড় পার্টি, 3 লাখের মতন সে দাবি করছে। পরে ডাক্তার পরিচয় দিয়ে বোধহয় 1-1.5 লাখের অফার হইলো। এর মধ্যে যে ভিকটিম, যে মহিলা মারা গেছেন, তার ফ্যামিলিকে আমার শ্বশুর কিছু দিলেন। তো আমার মা হাত খুলে খরচ করতেছে, আমার ওয়াইফ খরচ করতেছে। এবং ওই সময় ওটা জুন মাস ছিল, তো আমাদের সঞ্চয়পত্র কিনতে হয় ইনকাম ট্যাক্সের রিবেট পাওয়ার জন্য। কিছু ক্যাশ টাকা ঘরে ছিল, এই টাকাগুলো সব আমার ওয়াইফ এইসব পারপাজে খরচ করে ফেললো। ওই ধাক্কায় আমি রিয়েলাইজ করলাম জীবনে টাকা পয়সার দরকার আছে এবং এই বাংলা লিঙ্কের চাকরিতে আমার কোনো ফিউচার নেই, আমাকে আর একটু বড় চাকরি করতে হবে। এই 2টা ধাক্কায় আমি আসলে কনফিডেন্সে জয়েন করলাম। কনফিডেন্সেও ভালোই করছিলাম আলহামদুলিল্লাহ। আমি তখন পাওয়ার সেক্টরের সাথে কাজ করি। চাকরিটা যায় নাই, আর বাংলা লিঙ্কের চাকরিটা আমার যায় নাই। মানে তারা ইনভেস্টিগেট করে দেখছে যে আমি গিল্টি না। সেম ফর মাই ওয়াইফস অফিস, তারাও ইনভেস্টিগেট করছে এবং তারা অনেকভাবে ইনভেস্টিগেট করছে। আমি পরে জানছি হ্যাঁ যে আসলে আমরা গিল্টি কিনা, এটা তারা ইনভেস্টিগেট করছে। যা হোক, চাকরি এর জন্য যায় নাই যেহেতু আমরা সত্যি গিল্টি না, বাট সোশ্যাল একটা। কারণ আমি যখনই আসলাম তখনই বলতেছে এই তোমার
খবর পড়লাম পেপারে, হ্যাঁ এগুলা হচ্ছে। সোশ্যাল একটু বুলিং তো আছেই, মানে আমি সারা জীবন বুলিংয়ের মধ্যে আছি। হ্যাঁ, ওই ছোটোবেলায় একটা বুলিংয়ের গল্প বললাম, হ্যাঁ, যে সে এরকম আমাকে এগুলো দেখাইতো, আবার কাউরে বললে আমার মারবে, তার হাতে মাস্তান টাস্তান আছে। আবার স্কুলে যাওয়ার পথে সেই মাস্তান আমার দাঁড়াও করাইতো, দাঁড় করায় আবার বলতো কোথায় যাচ্ছ, কি করছো কালকে, আমি তো সব জানি। হ্যাঁ, তা আমি একদিন আমার আব্বুরে বলছি যে উনি না রাস্তায় ডেকে আমাকে স্কুলে যাওয়ার পথে আটকায়। তখন আব্বু আবার ওরা বলছে, তুমি ওরা আটকাও কেন? বলে না আপনার ছেলেটা দেখতে খুব সুন্দর, ওর সাথে একটু গল্প করি। হ্যাঁ, এসব বলে আব্বুকে বোঝাইছে। আর ছোটোবেলায় গল্প না বলি। তো এই বাংলা লিঙ্কে ধাক্কা খেয়ে আমি তো কনফিডেন্সে জয়েন করলাম। কনফিডেন্সে আমি একটা ভালো পজিশনে মোটামুটি আমি এজিএম হিসেবে জয়েন করলাম। সেলস দেখি এবং স্টিল স্ট্রাকচারের সেলস অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার ইট ওয়াজ গুড ফর মি। এবং এটা আমার কাস্টমারও সব বিদেশি, আমি ইন্ডিয়ানদের সাথে, জাপানিজদের সাথে, কোরিয়ানদের সাথে কাজ করার সুযোগ পেলাম, চাইনিজদের সাথে। এক ইন্ডিয়ান কাস্টমার, খুব মিষ্টি মিষ্টি কথা তাদের, তারা হচ্ছে মোংলা থেকে খুলনার একটা ট্রান্সমিশন লাইন করবে 230 কেভি। ওই ট্রান্সমিশন লাইনে আমরা টাওয়ার দিচ্ছি। এই টাওয়ারের টাকাগুলো ডলারে ইন্ডিয়া থেকে আসে। ভালো কথা, মনে করেন 100টা টাওয়ার নেওয়ার কথা, 90টা টাওয়ারের টাকা দিছে, আর 10টা টাওয়ারের টাকা দিচ্ছে না। তখন আমরা বললাম যে আমাদেরকে টাকাটা দাও। ওই 10টা টাওয়ার আমরা দিব না, আগের টাকা ডিউ ছিল। তো তখন তারা বললো যে আমরা এলসি ভ্যালিড আছে, তুমি টাওয়ারটা সাপ্লাই করে দাও। এবং ইন্ডিয়ানদের কথা আমরা শুনছি না, তারা তখন এই যে গভর্নমেন্ট এজেন্সি পাওয়ার গ্রিড, তাদেরকে দিয়ে আমাকে প্রেশার দিচ্ছে যে তুমি টাওয়ারগুলো দিয়ে দাও, আমাদের প্রজেক্ট তোমার জন্য আটকে গেছে। তখন আমি আমার বসকে বলে আমি টাওয়ারগুলো তাকে দিলাম, হ্যাভিং রিসিভ নো অ্যাডভান্স, নো পেমেন্ট, অনলি অ্যান এলসি। শুধু কন্ট্রাক্ট আছে আর এলসি আছে। তো এলসি ইজ এ স্ট্রং ফাইন্যান্সিয়াল টুল, যেটা এলসি থাকলে তো ব্যাংক আমাকে টাকা দিতে বাধ্য। টাওয়ার দিছি, প্রজেক্ট চলতেছে, টাকা আর দেয় না। এটা নিয়ে দেন দরবার হইলো পিজিসিবিতে, টাকা আর দেয় না। পরে খবর পেলাম এই কোম্পানিটা এখান থেকে ঘুটায় চলে যাচ্ছে, তারা এই প্রজেক্টটা শেষ করবে না। তো এটা আমি আমার বসকে বললাম, কোনোভাবে আমরা টাকা আদায় করতে পারিনি। এবং একসময় তারা এখানকার সব কিছু ক্লোজ করে দিয়ে, প্রজেক্ট অ্যাবান্ডন করে দিয়ে তারা ইন্ডিয়ায় চলে গেছে। তাদের এখানে অফিসই নাই। আমি আমার বস আমাকে নিয়ে কলকাতায় চলে গেল তাদেরকে খুঁজতে। তো খুঁজে তাদের ফ্যাক্টরিটা খুঁজে বের করছি, তাদেরকে মিট করছি। তারা কমিটমেন্ট দিল যে আমরা টাকাটা দিব, এলসিটা আমরা অ্যামেন্ড করে দিচ্ছি, আর দেয় নাই। এটা আমার জীবনের একটা ধাক্কা, এবং এটার কারণে আমার প্রমোশন, ইনক্রিমেন্ট এগুলো এফেক্টেড হতে শুরু করলো। হ্যাঁ, এবং একটা মানে ব্যাড রেকর্ড, যে আমি অ্যামাউন্টটা শুনবেন, অনেক বড় হওয়ার কথা, $1 মিলিয়ন। ওয়াও। আমি $1 মিলিয়ন আদায় করতে পারছি না কাস্টমারের কাছ থেকে। সো ইটস আ ফেলিওর কাইন্ড অফ। যাই হোক, অনেক চেষ্টা করছি। এর মধ্যে আমরা ঠিক করলাম মামলা করব, তখন কোভিড এসে গেল, এটা আর হয় নাই। সো এইটা একটা ধাক্কা। এই ধাক্কার পরে, এটা তো এক্সটার্নাল ধাক্কা, এই ধাক্কার পরেও আমার একটা প্রমোশন হয়েছে। আমি এজেন্ট থেকে ডিজিএম হয়েছি, এবং আমি আরও বেশি প্রজেক্ট দেখা শুরু করলাম। হ্যাঁ, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, চায়না গভর্নমেন্টের একটা প্রজেক্ট আমার হাত ধরে সাইন হয়েছে। ওই কন্ট্রাক্টের ভ্যালু হচ্ছে আপনার, একটা কোরিয়ানদের সাথে কন্ট্রাক্ট ভ্যালু ছিল $36 মিলিয়ন। ওটা আমার লাইফের হাইয়েস্ট। আর এরপরে যেটা করছে, এটা $124 মিলিয়ন। মাশাআল্লাহ, $124 মিলিয়ন কত টাকা আপনি হিসাব করে দেখেন। তো এই কন্ট্রাক্টটা আমি সাইন করলাম, কোম্পানির হয়ে কাজ করতেছি। ইন দ্য মিন টাইম ইন্ডিয়ান কিছু কন্ট্রাক্টরের সাথে আমার আবার হইলো, যারা আইসিটি ডিভিশনের আন্ডারে হাইটেক পার্ক কনস্ট্রাকশন করবে। তো আমি একা একটা টিম চালাচ্ছিলাম, বাট টিমটা খুব ছোট ছিল, টিমটা তো রোবাস্ট না। তখন আমাকে আমি তো তখন ডিজিএম, আমাকে একজন সিনিয়র ম্যানেজার দেওয়া হলো, যে এই সিনিয়র ম্যানেজারকে এজিএম বানায় দিয়ে তোমার আন্ডারে দিলাম, তোমার প্ল্যানিং দেখবে। এখানে আমি কারো নাম বলছি না। ওই ভদ্রলোক আমার টিমে আসলেন, এবং তাকে আমি 10 বছরে যা শিখছি তাকে আমি 1 বছরে শিখাই দিলাম, যে ভাই এই বিজনেসটা খুব ডিফিকাল্ট, ইটস লাইক ফ্লাইং অ্যান এয়ারক্রাফট, ইট নিডস 2 পাইলটস, ইউ আর মাই কো পাইলট, প্লিজ ফ্লাই উইথ মি। অচিরেই তার অ্যাটিটিউড হচ্ছে যে হি ক্যান ফ্লাই অ্যালোন, হি ডাজ নট নিড দ্য ক্যাপ্টেন, হি ক্যান ফ্লাই অ্যালোন। তো এটা আমি হায়ার ম্যানেজমেন্টকে বললাম যে এ তো আমার কন্ট্রোলে নাই, হি ক্যান ফ্লাই অ্যালোন। তো তারা এটা বুঝলো। বাট আমি এখানে একটা ভুল করছিলাম। ভুলটা হচ্ছে যে আমি মাঝখানে একদিন, খুব কমপ্লেক্স বিজনেস তো, আর ওই মানে ধরেন আমি 14 সাল থেকে 17 সালে এজিএম ছিলাম, 17 থেকে 20, 21, 22 এতগুলো বছর আমি ডিজিএম থেকে আর আমার প্রমোশন হচ্ছে না। ব্যাকএন্ডে তো ওইটা আছে যে ইন্ডিয়ানদের $1 মিলিয়ন আনতে পারি নাই।
এরপর যত অ্যাচিভমেন্টই করি সামহাও ওইটা মনে হয় ওনাদের ফ্রন্টে আসে, যদিও কখনো বলে নাই যে তোমার এটার কারণে তোমার প্রমোশন দিব না। আমি যখনই প্রমোশনের কথা বলি আমাকে বলা হয় যে এই যে সামনে একটা নতুন কন্ট্রাক্ট আসতেছে, এটা একবার করলেই তোমার প্রমোশন। তো কন্ট্রাক্ট আসে, কন্ট্রাক্ট যায়। ওই সুনীলের একটা কবিতা আছে না, তারপর কত চন্দ্রভূক অমাবস্যা কেটে গেল, সেই বৈষ্ণবী আর এলো না, কেউ কথা রাখেনি। তো আমার জীবনটা এরকমই হয়ে গেল। তো এই অনেক কিছু হয় লাইফে, প্রমোশনটা হয় না। দ্যাট ওয়াজ এ ফ্রাস্ট্রেশন। এই ফ্রাস্ট্রেশনের মধ্যে একদিন এই যে চাইনিজ গভর্নমেন্টের সাথে আমাদের যে কন্ট্রাক্টটা ছিল G2G যেটাকে বলে, ওইখানে আমাদের একটু প্রবলেম হচ্ছিল যে ওরা টাকা দিচ্ছে না বলে আমরা টাওয়ার দিচ্ছি না, তারপর আবার পাওয়ার গ্রিড চাপ দিচ্ছে যে টাকা পাবা টাওয়ার দেওয়া শুরু করো। তো অ্যাডভান্স না পেয়ে আমরা টাওয়ার আবার দেওয়া শুরু করলাম। ওইটাতে আমাদের চেয়ারম্যান স্যার আমাকে একটু বকা দিচ্ছে। চেয়ারম্যান স্যার হচ্ছে একদম বাবার মতো, মানে উনি খুব নিয়মিত আমাকে ফোন করতেন, এবং আমাকে না, আমাদের যারা সিনিয়র ম্যানেজমেন্ট সবাইকে উনি নিয়মিত ফোন করে, কি বাবা তোমার ব্যবসা কেমন চলতেছে, তোমার ব্যবসা, এটা আমাদের খুব ইন্সপায়ার করে। এবং আমি পার্সোনালি অন্যদের কথাও একই রকম, আমরা এটাকে চাকরি হিসাবেই দেখতাম না, আমরা দেখতাম এটা ব্যবসা, এটা আমি এই ব্যবসাটা রান করি। আই ফেল্ট লাইক অ্যান এন্টারপ্রেনার। আমি কিন্তু বেতন পাই এভাবে চিন্তা করতাম না, আমি কোম্পানিকে ব্যবসা এনে দিচ্ছি, ব্যবসাটা আমি রান করি এভাবে চিন্তা করতাম। তো উনি এরকম বলে তোমার ব্যবসা কেমন চলছে, তো ওই দিন এরকম বলছে। আমি বলছি যে স্যার ব্যবসার অবস্থা এই, টাকা পাচ্ছি না, আবার দিতেও হচ্ছে প্রোডাক্ট বিকজ অফ দি প্রেশার ফ্রম দ্য এমপ্লয়ার। তো উনি খুব বকা দিচ্ছে আমার, হ্যাঁ তুমি আবার একই ভুল করতেছো, তোমার কথা শুনে আমার খুব রাগ হচ্ছে, তুমি এখনও বোকা আসো, অনেক কিছু বলছে। এখন ধরেন বাবা ছেলেকে বকা দিচ্ছে, ছেলে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, এই দৃশ্যটা কেমন? আমার সাথে এটা হয়েছে। আমি স্যারের বকা খেয়ে আমি ঠিক করছি চাকরিটা আর করবো না, আমি রিজাইন করছি। পরে আমাকে সবাই বুঝালো তুমি রিজাইন করছো, ভুল করছো। এবং ওই যেই আমার কো-পাইলট, সেও আমাকে খুব ঠান্ডা করতেছে, ভাই আপনি চলে গেলে কেমনে হবে, আপনি থাকেন না দিস অ্যান্ড দ্যাট। তখনও তার সাথে আমার রিলেশন খুব ভালো। তারপরে আমি বললাম ঠিক আছে, তাহলে আমার যে লাইন ম্যানেজার আছে উনি তাহলে একটা ইমেল করবে যে তুমি যেই হতাশার কারণে যেতে যাচ্ছ এটা আমরা ট্যাকেল করতেছি, মানে ওই যে টাকা পাচ্ছি না, সাপ্লাই করতেছি, এটার জন্য যে জটিলতা হচ্ছে, হ্যাঁ, প্লাস প্রমোশনের ব্যাপারটা। এবং উনি এটাও বললো যে তুমি 6 মাসের মধ্যে প্রমোশন না পেলে চলে যাও, তখন আমি তোমাকে ঠেকাবো। আমি থেকে গেলাম। বাট ব্যাক ইন দ্য মাইন্ড অফ দি টপ ম্যানেজমেন্ট, তারা চিন্তা করছে যে এই ছেলে তো আসলে যখন তখন আবার চলে যেতে পারে, এর একটা সাবস্টিটিউট বানানো দরকার। তখন আমার কো-পাইলটকে তারা গোপনে গোপনে এটা বলে দিছে যে তুমি আস্তে আস্তে সব বুঝে নাও, যেন ও চলে গেলে বিজনেসটা ঠিক রান করতে পারে। আমিও কিন্তু একদিক দিয়ে চিন্তা করছি যে না, ওরে বুঝাই দিয়ে আমি একসময় চলে যাব, কারণ আমি যদি এরকম চলন্ত প্লেন থেকে নেমে যাই প্যারাশুট দিয়ে, এই প্লেন তো ক্র্যাশ করতে পারে। তো আমারও একজনকে তৈরি করে বসায় রেখে তারপরে আই হ্যাভ টু এক্সস্ট, রাইট? চলন্ত প্লেন থেকে নামতে হলে তো ইজেক্ট করে নামতে হবে। সো আই ওয়াজ ইন আ মুড অফ ইজেকশন। বাট এই কো-পাইলট হঠাৎ করেই একটা বিদ্রোহী মুডে চলে গেল। সে আমার কোনো মিটিংয়ে আসে না, সে আমার কোনো মেলের উত্তর দেয় না। আমার যারা সাবঅর্ডিনেট আছে তাদেরকে বলে ওনার কথা শুনবা না, আমার কথা শুনবা। একটা রেবেলিয়ন মোডে চলে গেছে। এবং জিনিসটা আমি হায়ার ম্যানেজমেন্টকে স্কেলেট করছি যে সে কিন্তু একটু আমার সাথে এরকম বাজে বিহেভ করতেছে। দে রিমেইন সাইলেন্ট। এটা আমাকে আরেকটা ধাক্কা দিছে। এটা তো একদম রিসেন্ট ঘটনা, ধরেন 23 সালের শেষ দিকের ঘটনা। আমি তো 24 সালে আই ডিসাইডেড যে আমি আর থাকবো না। থাকতাম যদি আমাকে আরেকটা প্রমোশন দিত, কারণ প্রমোশনের জন্য আমি একটু হ্যাঙ্কারিং আফটার। যে আমি 17 সাল থেকে ডিজিএম, এবং তাদের র্যাঙ্ক হচ্ছে ডিজিএমের পরে সিনিয়র ডিজিএম, তারপরে জিএম। আমি জিএম হইতে চাচ্ছি না ভাই, কিন্তু ইন দ্য মিন টাইম অনেক সিনিয়র ম্যানেজার এজিএম হয়েছে, অনেক এজিএম ডিজিএম হয়েছে। এখন আমার নিচের লোকগুলো যখন আমার সমান হয় তখন তো তারা আমাকে ছোট মনে করে। পৃথিবীর সব কিছু আপেক্ষিক। একটা বড় লাইনের নিচে একটা ছোট লাইন টানবেন, বড় লাইনটা বড় থাকে, আর নিচে ছোট লাইনটা টেনে লম্বা করে দেন, ওই বড় লাইনটা ছোট হয়ে যায়। এভরিথিং ইজ রিলেটিভ। সো আই ওয়াজ রিলেটিভলি স্মলার অ্যান্ড লেস পাওয়ারফুল অ্যান্ড লেস ইনফ্লুয়েন্সিয়াল। আমার কাছে টাকাটা কোনো ব্যাপার না, আমার কাছে তো আমার সোশ্যাল স্ট্যাটাস, আমার রেসপেক্টের জায়গাটা এফেক্টেড হচ্ছে। তো এই সব যখন হচ্ছে, আমার ধারণা হায়ার ম্যানেজমেন্ট কনফ্লিক্টটা ঠিকভাবে ম্যানেজ করতে পারে নাই। এবং আমি বের হয়ে যাওয়ার পরে যখন আবার আই লুক ব্যাক, আই আন্ডারস্টুড আই মেড এ মিস্টেক, যে আমি এই রেবেল লোকটাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারি নাই। একটা হইতে পারে যে তাকে আসলে একবারে সব ফ্লাইং ট্রিক্স আমি শিখাই দিছি, এবং সে ম্যানেজমেন্টের কাছে এক্সপ্রেস করছে আমি একাই তো ফ্লাই করতে পারি, আই নো অল ট্রিক্স। ওইটা একটা আমার ভুল ছিল। এটা আমি সবাইকে অ্যাডভাইস করি যে
জুনিয়রকে শিখাবেন, লিডার তৈরি করবেন, বাট আপনার রিপ্লেসমেন্ট তৈরি করলে কিন্তু আপনি বিপদে পড়বেন। দ্যাট ইজ ওয়ান লার্নিং। আর একটা লার্নিং হচ্ছে যে তখন কোম্পানি খুব একটা বাজে টার্মোয়েলের মধ্যে ছিল, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ছিল। তো তখন তারা সবাই এই ক্যাপিটাল ম্যানেজমেন্ট নিয়ে এত কনসার্ন, এর মধ্যে একজন এজিএম আর একজন ডিজিএমের মধ্যে এইসব ঝামেলা, এইটা তারা আসলে ফোকাস করে নাই। আই বিলিভ দে অলসো রিগ্রেট দ্যাট আই হ্যাভ লেফট, আই বিলিভ সো, বাট ইট হ্যাপেন্ড। তারা আমার এই গ্রিভেন্সটাকে অ্যাড্রেস করে নাই, বরং আমি এত বেশি ভেঙে পড়ছিলাম যে আমি ঠিক করছিলাম যে আমি লাইফ স্প্রিংয়ে এসে কাউন্সেলিং নিব। আই ডিসাইডেড, কারণ আমি তখন আপনাদের সেশনগুলো দেখতেছি, জানি না কার কাছ থেকে নিব, বাট আমি আসবো, এরকম একটা অবস্থা। মিনওয়াইল আমি ওই আমাদের এইচআর কনসালটেন্টকে জানাইলাম জিনিসটা, যে আমি কিন্তু খুব মেন্টালি শ্যাটার্ড এবং এই কারণে শ্যাটার্ড। উনি বললো যে আমরাই তোমাকে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে দিব। তখন তারা একটা জায়গায়, এখন তাদের কথা বললে বিজ্ঞাপন হয়ে যাবে, বলতে যাচ্ছি না, তারা আমাকে একজন কাউন্সিলর দিচ্ছে ফ্রি অফ কস্ট। উনি 8টা সেশন আমার সাথে বসছে। ইট টুক মেবি 3 months। মিনওয়াইল আমি আবার পিএমপির একটা ট্রেনিং করে ফেলছি। সো পিএমপির ট্রেনিং থেকে অনেক কিছু শিখলাম, আবার ওই কাউন্সিলরের কাছ থেকে শিখলাম। এগুলো করে আমি মেন্টালি যে ভেঙে পড়ছিলাম ওইটা আমি আবার রিকনস্ট্রাক্ট করে আরও রিইনফোর্সড হয়ে গেছি। মানে ধরেন আপনার বিল্ডিংয়ের একটা কলাম ফাটল ধরছে, ভেঙে যাচ্ছে, আপনি এখন সেখানে রং কংক্রিট দিলেন, রড বালু সিমেন্ট পাথর সব দিলে ও কিন্তু বাকি 4টা কলামের মধ্যে ও সবচেয়ে উইক ছিল, ও এখন স্ট্রঙ্গার। আই বিকেম সো, আই ওয়াজ ফিলিং স্ট্রঙ্গার ফ্রম ইনসাইড অ্যান্ড আউটসাইড। যে আমার একটা পিএমপি ট্রেনিং আছে, ওখানেও শিখছি হাউ টু ম্যানেজ প্রজেক্টস ইন এ ভেরি সায়েন্টিফিক অ্যান্ড মডার্ন মেথডস, অ্যাজ ওয়েল অ্যাজ হাউ টু হ্যান্ডেল দিস কাইন্ড অফ থিংস। এইখান থেকে কনফিডেন্স থেকে মনে করেন যে আমি চাকরি খোঁজা শুরু করছি, এবং এখানেও একটা লাইফের একটা মিরাকেল আছে আমার। মিরাকেলটা হচ্ছে ওই যে আপনাকে বলছিলাম যে জিপিতে আমরা 2 বন্ধু একসাথে চাকরি পাইছিলাম, আমরা আবার একসাথে আইবিএতেও চাকরি পাইছিলাম। আমার সেই বন্ধুটা জিপিতে ঢোকে নাই, আইবিএতে ঢুকছে, এবং সে আইবিএতে 6 মাস পরে তার রেজাল্ট খুব ভালো ছিল, সে চলে গেছে ইভিনিং শিফটে করে, সে জিপিতে জয়েন করছে। আমি যখন বাংলা লিঙ্কে গেছি, বাংলা লিঙ্কে আমি কস্ট কন্ট্রোলে ছিলাম, আমি দেখি আরেকজন লোক নেবে, আমি ওকে খবর দিছি এখানে লোক নেবে, ইন্টারভিউতে এই কোয়েশ্চেন করে, এই আনসার দিলে কাজ হবে, ফুল চোথা দিয়ে দিছি, ওরও কোয়েশ্চেন কমন পড়ে গেছে, অ্যান্ড হি গট দ্য জব। আমরা একসাথে তখন পাশাপাশি বাংলা লিঙ্কে কাজ করতাম। এর মধ্যে আমি যখন ঢাকা ভার্সিটিতে বিজনেস ফ্যাকাল্টিতে মার্কেটিং এমবিএ করছি, কারণ আপনাকে বলছি যে আমার তো বুয়েট লাইফ থেকে আমি জানি আমি সেলসে ভালো, এবং আমার ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্সগুলো ওগুলো গ্রেড খুবই খারাপ, B-, C এরকম আসে। আর আমি ইংলিশে A+ পাইছি, ইকোনমিক্সে A+ পাইছি, সোশিওলজিতে A+ পাইছি। হ্যাঁ, আই ওয়াজ অ্যাকচুয়ালি আই মানে আর্টস গাই। হ্যাঁ, আমি আর্টসের ট্র্যাকে থাকলে ভালো করতাম। সো আমি ওই যে মার্কেটিং এমবিএ করতেছি, আর ও হচ্ছে ফাইন্যান্সে এমবিএ করছে। এই যে বন্ধুটার কথা বলছি, সে আবার বাংলা লিঙ্ক ছেড়ে হোলসিমে গেছিলো, হোলসিম সিমেন্টে বিজনেস অ্যানালিস্ট হিসাবে। ওখান থেকে সে ইনসি সিমেন্টের কমার্শিয়াল ডাইরেক্টর হয়েছে। আমি এ পর্যন্ত জানি, তার সাথে একটু যোগাযোগ আছে। সে খুব ব্যস্ত, সে রাত 10টার পরে ফ্রি হয়, আর রাত 10টা হচ্ছে আমার ঘুমানোর সময়। সো উই লিভ ইন ডিফারেন্ট টাইম জোনস, তো তার সাথে আমার ফোনে কথা হয় না। বাট সে আবার আমার এই যে দেখে, আমার ইউটিউব চ্যানেলের আমি যে পডকাস্ট করতাম ওই সময় কোভিডের সময়, এটা দেখে। আমি যে অনলাইনে সেলস ট্রেনিং করাইতাম বিভিন্ন ক্যারিয়ার ক্লাবের সাথে, এটা সে দেখছে। সে আমাকে বলতেছে যে আমার কোম্পানিতে সেলস কনফারেন্সে তুই একটা ট্রেনিং দিতে আসিস। এটা 2022 সালের কথা বলতেছে। তো সে আমাকে কক্সবাজারে তার সেলস কনফারেন্সে আমাকে গেস্ট স্পিকার হিসেবে নিয়ে গেছে। ওখানে আমি ইনসি সিমেন্টে, হ্যাঁ, ওখানে আমি 2 ঘন্টার একটা সেলস ট্রেনিং দিছি। তো সেলস টিম আমাকে চিনে গেছে, সেলস ওখানকার সিইও আমাকে চিনে গেছে, HR আমাকে চিনে গেছে, অ্যান্ড দে হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড মাচ আমার এই 2 ঘন্টার যে ইয়াটা ছিল, ট্রেনিং কোর্সটা ছিল। এখন আমি যখন চাকরি খুঁজতে খুঁজতে খোঁজ পাইলাম যে এইখানে একজন GM নেওয়া হবে, দে আর লুকিং ফর এ GM, বেসিক্যালি সিনিয়র ম্যানেজার নেওয়া হবে। বাট আমি যখন বললাম যে আমি আসতে চাই, তখন বললো যে GM পোস্টে তোমাকে নেওয়া যাবে। তারা সিনিয়র ম্যানেজার খুঁজতেছিল, আমি অ্যাপ্লাই করছি, আমাকে বলছে GM হিসাবে তারা নিতে রাজি আছে, বিকজ দে নো মি ফ্রম দেন। 2022 সাল থেকে তারা আমাকে চেনে। সো ওই দেখেন, ওই যে আমি পডকাস্ট করতাম, অনলাইনে ট্রেনিং করতাম, আমাকে পুরো কোম্পানি চিনলো, ফ্রম CEO টু HRD আপ টু ইভেন সেলস এক্সিকিউটিভ। এরা মানে আমার হয়ে অ্যাডভোকেসি করছে যে আমি ওখানে জব করলে তাদের জন্য ভালো হয়, অ্যান্ড দেন আই গট দ্য জব।
আলহামদুলিল্লাহ আমি এই যে মনে হয় 6 মাসের মতো হলো আমি এই যে থাইল্যান্ডের এটা একটা কোম্পানি, বাংলাদেশে এরা অপারেট করছে 2017 সাল থেকে, এছাড়া আরও 5টা দেশে অপারেট করে। 50 বছর কোম্পানিটার বয়স থাইল্যান্ড। ইনসি সিমেন্ট অনেক বড় একটা কোম্পানি, মানে সিমেন্ট কোম্পানিগুলোর মধ্যে সাউথ ইস্ট এশিয়াতে। ওরা বাংলাদেশের লোকাল কম্পিউটারের সাথে কম্পিট করে কিভাবে পারতেছে? আমরা আসলে বাংলাদেশের লোকাল কম্পিউটারের সাথে কম্পিট করি না, আমাদের কম্পিটিশান শুধুমাত্র মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের সাথে। আরও 2টা ব্র্যান্ড আছে। আগে সিমেক্স নামে একটা ব্র্যান্ড ছিল, সিমেক্সকে অ্যাকোয়ার করেছে ইনসি, সো সিমেক্স হ্যাজ বিকাম এনসি। এছাড়া স্ক্যান আছে, হোলসিম আছে, এদের সাথে আমরা কম্পিট করি। লোকাল হোলসিমের একটা ব্র্যান্ড আছে সুপারক্রিট। আবার বাংলাদেশে ক্রাউন সিমেন্ট এক্সপোর্ট হয়, ওদের খুব ভালো ব্র্যান্ড ভ্যালু আছে। শাহ সিমেন্ট বলে আমি দেশের 1 নাম্বার সিমেন্ট। হ্যাঁ, আরও সবাই তো দেশের 1 নাম্বার হয়ে যায়, ওই সেই মাতৃমিষ্টান্ন ভাণ্ডারের মতো, সবাই আদি মাতৃমিষ্টান্ন ভাণ্ডার, সবাই 1 নাম্বার। তো এর মধ্যে ইনসি কীভাবে নিজেকে পজিশনিং করে? ইনসির পজিশনিং হয় যে আমাদের মানে সিমেন্টের মূল যে উপাদান ক্লিংকার, এই ক্লিংকারটা থাইল্যান্ডের নিজস্ব মাইন থেকে আসে, নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেলে আসে। সো এইটার ডেলিভারি টাইমলাইন, কোয়ালিটি, এগুলো মোটামুটি থাইল্যান্ডেরটা বাংলাদেশেরটা সেম। এটা হচ্ছে কোয়ালিটি ইস্যু। আবার এখানে তো ওটা তো র মেটেরিয়াল আসে, এখানে তো প্রোডাকশন হয়, প্রোডাকশনটা তো থাই টেকনোলজি বেসড হয় এবং পুরাটাই এত অটোমেটেড। হ্যাঁ, এখন আমরা এআই ইউজ করার দিকে যাচ্ছি। সো যাতে কি হচ্ছে যে, এটা বলা উচিত না, বাট কোনো একটা 2টা কোম্পানি হয়তো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে পারে, রেসিপিটাতে যেটুকু দেওয়ার দরকার দেয় না, সো এন্ড রেজাল্টটা খারাপ আসে। আর আমাদের রেসিপিটা তো ফিক্স করা, কম্পিউটারে ফিড করা, আমি চাইলেও কম বেশি দিতে পারবো না। সো কোয়ালিটির মানে এখানে কেউ কোয়ালিটি কম দিলে তার চাকরি চলে যাবে। আর অনেক জায়গায় আছে আপনি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করলে সে ইনক্রিমেন্ট পাবে, কারণ সে কস্ট কমাইছে। সো আমাদের কাস্টমার যারা, তারা আমাদের প্রাইস, কোয়ালিটি এবং টাইম, এই 3টা নিয়েই খুব হ্যাপি। বাট কাস্টমারদের অভ্যাস হচ্ছে বলে তোমার প্রাইসটা কমাও। হ্যাঁ, তো আমাদের পজিশনিংটা থাকে যে ওই যে জিনিস যেটা ভালো দাম সেটার একটু বেশি, আমরা ওইভাবে বলি আর কি। সো এইভাবে আমি বাংলাদেশের টপ নচ, আপনি যত রিয়েল এস্টেট কোম্পানির নাম বলবেন সবার কাছে আমার সিমেন্ট যায়। তারা শুধু আমারটা নেয় তা তো না, তারা টপ নচ অনেকগুলো ব্র্যান্ড নেয়। হয়তো তারা ফাউন্ডেশন একরকম সিমেন্ট ইউজ করে, মানে সুপার স্ট্রাকচার একরকম ইউজ করে, প্লাস্টার আর একরকম ইউজ করে। সো মেসিভ সিমেন্ট কনজামশনটা আমার রিয়েল এস্টেটে যায়। সো আই এম ওয়ার্কিং অ্যাজ দি হেড অফ কর্পোরেট সেলস। আবার আমরা ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে সারা দেশে রিটেলার পর্যন্ত দিচ্ছি, সেখানেও আমাদেরকে লোকালদের সাথে কম্পিটিশান করতে হয়। বাট যখনই তারা টেস্ট রিপোর্ট দেখে বুয়েটের বা অন্য কোনো জায়গার, তখন তারা বোঝে যে কেন আমারটা ভালো। হ্যাঁ, তো এটা পজিশনিং। ইনসি সিমেন্টের ডেফিনেটলি একটা মার্কেট, অনেক বড় গুডউইল আছে এবং যেটা অল্প সময়ে অনেক হয়েছে। মার্কেট শেয়ারটা বেশি বড় না, বাট গুডউইলটা আছে। আর আমি এটাকে আমার মিশন হিসেবে দেখি, কারণ আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমি দেখি যে তারা এত নামটা এইভাবে জানে না। কারণ আমি যেটা বুঝলাম, এই কোম্পানির স্ট্র্যাটেজি হচ্ছে তারা মার্কেট ক্যাম্পেইনে অতটা খরচ করে না। মানে তাদের একটা কনফিডেন্স হচ্ছে যে আমার তো কোয়ালিটি ভালো, আমার কেন মানুষের কানে কানে গিয়ে বলে আসতে হবে যে আমি ভালো। আমাদের কাস্টমাররা আমাদের হয়ে কথা বলে, ওই ওয়ার্ড অফ মাউথেই বলেন বা যেভাবে হোক, উই হ্যাভ আ ভেরি গুড ফুটপ্রিন্ট ইন দি কাস্টমার মাইন্ড। ভাই, আমরা জাস্ট পডকাস্টটা শেষ করার আগে আপনার লাইফ থেকে অনেকগুলা ধাক্কা থেকে অনেকগুলো শিক্ষা আছে। আপনি যদি ধরেন টপ 3টা বলেন, টপ 3টা লার্নিং যেটা আপনার কাছে মনে হয় যে কোনো মানুষ যে শুনতেছে তার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, স্পেশালি যার বয়স হয়তো বিটুইন 22 থেকে 32। প্রথমটা হচ্ছে ছাত্র জীবনে এমন কোনো কাজের সাথে জড়িত হওয়া উচিত যেটা আপনাকে চাকরি জীবনে হেল্প করবে। যেমন আমি পারি নাই, আমি টিউশনই করছি। আমি যে টিউশনি না করে একটা কনস্ট্রাকশন কোম্পানির সঙ্গে কাজ করতাম চাকরি পাওয়ার আগেই, তাহলে আমি অনেক এগিয়ে থাকতাম, যেটা এখন সম্ভব। তখন আপনি যেমন কালচারাল যা কিছুই করছেন সব কিছুই কাজে লাগছে। হ্যাঁ, আমি যে বাঁধনে ছিলাম বা আমি যে মানে সেসায় ছিলাম, হ্যাঁ, ওখানে তো একটা নেটওয়ার্ক থাকে। আমি যখন কোথাও ইন্টারভিউ দিতে যাই চাকরির জন্য, যখন শুনে যে আমি সেসায় করছি, বা মনে করতে পারে ও তুমি মিতুল না, তোমাকে তো দেখছি সেসায়, সেদিনও এটা হয়েছে। বা আমার কাস্টমাররা, আমি যখন বলি ভাই আমি 98 ব্যাচের মিতুল, হ্যাঁ 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 তোমার নাম শুনছি, তোমার একটা উপন্যাস বের হয়েছিল ওই সময়। সো এই যে আমার উপন্যাস বের হয়েছে, বা আমি রক্তদাতাদের সংগঠনের, আমি বড়দের কাছে ছোটদের কাছে গিয়ে গিয়ে তাদেরকে রক্ত দিতে উদ্বুদ্ধ করছি, এটা তারা মনে রাখছে। হ্যাঁ, তো ওইভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে প্রথম কথা হচ্ছে আপনি এমন কিছু করবেন যেটা আপনাকে পরবর্তীতে এগিয়ে রাখবে, এটা হচ্ছে ফার্স্ট। এটা হচ্ছে ছাত্র জীবনে কী করণীয়।
হ্যাঁ, টিউশনি আমি ডিসকারেজ করি, কারণ প্রফেশনাল কিছু করা উচিত। আর এক্সট্রা কারিকুলার ইজ এ মাস্ট। আমি এখনও যখন চাকরিতে কাউকে নিতে চাই, আমি তো প্রচুর রিক্রুট করি, লাস্ট 15 বছর ধরে আমি রিক্রুটমেন্টের মধ্যে আসি, লোককে নিচ্ছি। সো আমি খোঁজ নিই যে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সে কোথাও ছিল কি না। হ্যাঁ, কারণ এখনকার জেনারেশন ম্যাথ অলিম্পিয়াড করে, রোবোটিক্স কম্পিটিশন করে, বিজনেসের অনেক রকমের আপনার অলিম্পিয়াড টাইপ জাতীয় অনেক কিছু হয়। এইগুলো যে করে আসে নাই, বা যে স্কাউটিং যে করে আসে নাই, বা যে কালচারাল কিছু করে আসে নাই, শুধু লেখাপড়া শিখছে, এদের জীবনে আসলে টিচার হওয়া ছাড়া কোনো গতি নেই। সবাই তো টিচার হইতে চায় না, সবাই টিচার হওয়ার স্পটও খুব কম। টিচার হতে গেলে টপ রেজাল্টও করতে হয়। সো বুকিশ লাইফ ইজ ভেরি রং কনসেপ্ট। ইউ হ্যাভ টু হ্যাভ মাল্টিপল সেগমেন্টে আপনার পদচারণা থাকতে হবে, মাল্টিপল এক্সপোজার। তাহলে প্রথম শিক্ষা এইটা, যে আপনাকে ছাত্র জীবনেই এমন কিছু কাজের সঙ্গে জড়িত থাকতে হবে যেটা চাকরি জীবন আপনাকে হেল্প করে। কারণ আপনি খেয়াল করেন, আমি ইলাস্ট্রেটার শিখছি, ফটোশপ শিখছি, এটা আমাকে সারা জীবন কাজে দিছে। হ্যাঁ, অনেকভাবে কাজে দিছে, এত ডিটেল এখন না যাই। ফার্স্ট। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, যেটাতে আমি পুয়ার ছিলাম। পরে আমি একজন সিনিয়রের কাছে দেখছি, উনি ওনার সারা মাসের বেতনটাকে আগেই এক্সেলে বসায় ফেলতো, যে আমি 50,000 টাকা বেতন পাই, 25,000 টাকা সেভিংস, 15,000 টাকা আমার ঘর ভাড়া, আর 10,000 টাকা দিয়ে আমি চলবো। আবার উনি সপ্তাহ শেষে আবার কয় হাজার টাকা খরচ করছে ওই লিখে ফেলতো। সো ওনার এক্সপেন্ডিচার এবং আর্নিং এবং সেভিংস এটা উনি এক্সেলে মেনটেন করতো। ওনার থেকে আমি এটা শিখছিলাম। যেটা আমি মনে করি যে আমাদের এই জেনারেশনের মানি ম্যানেজমেন্ট খুব পুয়ার। সো মানি ম্যানেজমেন্টটা শিখতে হবে, এবং এটা মেথডিক্যালি শেখা উচিত। এখন তো অনেক অ্যাপ বের হয়েছে। সো মানি ম্যানেজমেন্ট না করলে কী হবে, আর্ন করবে কিন্তু গ্রো করবে না। ক্যারিয়ার আর প্রফেশনের মধ্যে পার্থক্য আছে। একটা রিক্সাওয়ালার হচ্ছে প্রফেশন, ও রিক্সাই চালাবে, কিন্তু একজন ইঞ্জিনিয়ার বা আপনি একজন সাইকোলজিস্ট, হ্যাঁ, আপনাদের কিন্তু ক্যারিয়ার আছে। আপনি একই কাজ সারা জীবন ধরে করবেন না, আপনি গ্রো করবেন, আপনি কাজের মধ্যে ভ্যালু অ্যাড করবেন, আপনি এক পজিশন থেকে আরেক পজিশনে যাবেন, আপনি এক সেগমেন্ট থেকে আরেক সেগমেন্টে আপনার কাস্টমার বাড়াবেন। অ্যান্ড এভরিওয়ান ইজ সেলস পারসন। সো এই সেলস স্কিলটা এবং মানি ম্যানেজমেন্টটা দরকার। সো সেকেন্ড লেসন হচ্ছে মানি ম্যানেজমেন্ট। থার্ড লেসন হচ্ছে, এটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিশন। আপনাকে আমি বলছিলাম যে আমি ছোটোবেলায় একটা ভিশন ছিল, আমার বড় চাচার মতো বড় হইতে হবে। বড় চাচা সরকারি চাকরি করেছেন, আমি সরকারি চাকরি পেয়েছিলাম, কিন্তু আমি দেখছি এটাতে বেশি বড় হইতে পারবো না। এক হচ্ছে ওই পলিটিক্স আমি নিতে পারছি না, বাসার পলিটিক্স, অফিসের পলিটিক্স। আবার সরকারি চাকরিতে তখন স্যালারিও কম ছিল। 2004 সালে আমি যখন জয়েন করি, 3500 টাকা বা 3800 টাকা স্কেল। আমার প্রথম বেতন ছিল 5100 টাকা। ওই টাকাটা এনে আমি আমার মাকে দিয়েছিলাম, যে দিলাম তোমাকে, কারণ মাই তো আমাকে বুয়েট পর্যন্ত নিয়ে গেছে, কেরিয়ার চাকরি পর্যন্ত মার একটা অবদান ছিল। এরপরে আমি মনে করি আমার ওয়াইফের অবদান শুরু হলো লাইফে। সো লাইফে এই মহিলাদের অবদান অনেক, এটা আমরা অনেক সময় স্বীকার করতে চাই না। হ্যাঁ, কেউ আমার ওয়াইফ আমাকে ধাক্কা দিছে, প্রেশার দিছে। হ্যাঁ, ওই যে শরৎচন্দ্র বলে না, যে টেনে নামাতে পারে সে ঠেলে ওঠাতেও পারে। আমার ভাই আমাকে ঠেলে উঠাইছে। সো যেটা বলছিলাম যে ভিশন, কেন ভিশন, যে আপনি আসলে এখন থেকে 5 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান, 10 বছর পরে কোথায় দেখতে চান। আল্লাহ তো মানুষকে ভবিষ্যৎ দেখার ক্ষমতা দেয় নাই, কিন্তু তাকে কিন্তু ওই ফোরকাস্টিংটা তার থাকতে হবে, এবং ওইভাবে তার নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সফট স্কিল, হার্ড স্কিল দুইটাই শিখতে হবে। আমি এখনও শিখতেছি, আমার বয়স 45। আমি প্রতি শুক্র শনিবারে কোনো না কোনো অনলাইন ট্রেনিংয়ের মধ্যে ঢুকে যাই, অথবা পডকাস্ট দেখি। এবং আমি একটা বই কখনো পড়ি না। আমার গাড়িতে একটা বই আছে, বিছানায় মাথার কাছে একটা বই আছে, অফিসে অনেকগুলো বই আছে। কারণ বইটা পড়লে, এবং বইটা পেপার বুক হইতে হবে। বই পড়লে ওই বইয়ের সাথে টাচ করা, হাত লাগানো, অক্ষর দেখা, হ্যাঁ, ডিস্ট্রাকশানটা কম হয়। এই অনলাইনে তো আমাদের ডিস্ট্রাকশান করে দিচ্ছে। সো এই যেটা বলছিলাম যে আমরা ফিউচার দেখতে পাই না, কিন্তু আমাদেরকে ফিউচারিস্টিক হইতে হবে। এবং যেভাবে আমি কেরিয়াতে থাকাকালে আমার কোনো ভিশন ছিল না, ধাক্কা খেতে জিপিতে গেলাম, আমার ভিশন ওখান থেকে স্টার্ট হচ্ছে, যে আমাকে জিপিতে ভালো পজিশনে যাইতে হবে বা টেলিকমে ভালো করতে হবে। পরে যখন দেখি টেলিকমের ব্যবসা তো আস্তে আস্তে ডিক্লাইন করতেছে, পাওয়ার সেক্টর বুম করতেছে, আমি চলে গেলাম কনফিডেন্সে টু ওয়ার্ক উইথ দ্য পাওয়ার সেক্টর। এবং কনফিডেন্স ছাড়লাম যখন, তখন পাওয়ার সেক্টরের অবস্থা খারাপ। আমাদের তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী অনেক কিছু করে গেছেন, এবং এখন সেটার সাফারিং শুরু হয়ে গেছে। সো আমি এটা তখন জানতাম না যে এত খারাপ হবে, বাট আমার কাছে সবসময় 5 বছরের একটা ভিজিবিলিটি থাকতে হয়, যে 5 বছর কোথায় কি টেন্ডার হচ্ছে, 5 বছর কোথায় কি বিজনেস আসতেছে। ওখানে আমি দেখলাম যে আমার রিয়েল এস্টেটের সাথে থাকাটা আমার জন্য ভালো, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। আবার আমি তো ইঞ্জিনিয়ারিং পারি না, আমি তো সেলস পারি।
আমি বুয়েট থেকে পাশ করছি, বাট আমি কখনো বিল্ডিং ওইভাবে সফটওয়্যার দিয়ে ডিজাইনই করি নাই, লাগে নাই আমার। আমি ওদের অটোক্যাড শিখছি, আর কিছু শিখি নাই। সো আমার ওই স্কিলটা নাই। তাহলে আমার যে স্কিল আছে ওই স্কিল দিয়ে আমি কীভাবে দূরে যেতে পারি? হ্যাঁ, যখন আমি ম্যানেজার ছিলাম আমি ঠিক করছি আমি কীভাবে এজিএম হতে পারি। আমার মাথায় আছে আমার জিএম পর্যন্ত যাইতে হবে, এবং ভাবতাম যে জিএম পর্যন্ত গেলেই মনে হয় অনেক কিছু। আজকে জিএম হওয়ার পরে মনে হয় জিএম ইজ নাথিং, আমি আসলে কিছুই না। আমি তাকায় আছি সিইওর দিকে। আবার যদি কোনো দিন সিইও হইতে পারি, হয়তো আমি আরও বড় কোনো হরাইজন দেখতে পাবো ইনশাআল্লাহ। সো এই যে ভিজিবিলিটি অ্যাটলিস্ট 5 year 10 years, একটা কোটেশন দিয়ে শেষ করি। এটা বিল গেটসের কোটেশন। জাস্ট আমি ওই যে জেমিনি আছে না, এর অফিসিয়াল জেমিনিকে বলছে আমাকে বিল গেটসের কিছু কোটেশন দাও। তো সে প্রথম যে কোটেশনটা নিয়ে আসছে ওটা আমার খুব ভালো লাগছে। সেটা হচ্ছে যে আমরা 1 বছরের প্ল্যানিংকে খুব ওভার রেট করি, আর 10 বছরের প্ল্যানিংকে খুব আন্ডার রেট করি। তো পৃথিবীর, থ্যাংক ইউ, আর্নল্ড শোয়ার্জনেগার একটা কথা বলে যে পৃথিবীতে 2% লোক সফল হয়, 98% লোক ব্যর্থ হয়, কারণ ওই 2% লোক আসলে 10 বছরের ফোরকাস্টিংটা করতে পারে। আমার একটা কনক্লুডিং একটা কথা বলি, আমি জানি না আপনি কীভাবে নেবেন। এটা আর্নল্ড শোয়ার্জনেগারেরই কথা, ওনার বাবার শিক্ষা। বাবা বলেছেন যে জীবনের একটা পর্যায় পর্যন্ত তুমি আয়নার দিকে তাকাও, সি ইয়োর সেলফ, যে তুমি নিজে কি, তুমি নিজেকে কত বড় করতে পারো, নিজেকে নিয়ে ভেবে নিজেকে ডেভেলপ করো একটা পর্যায় পর্যন্ত। মধ্যবয়স পার হওয়ার পরে ডোন্ট লুক অ্যাট দ্য মিরর, লুক আউটসাইড দ্য উইন্ডো। মানে আমি এখন ওই পর্যায়ে চলে আসছি, তো এই জন্য বলতেছি, বিকজ আই প্রিচ হোয়াট আই প্র্যাকটিস অ্যান্ড আই প্র্যাকটিস হোয়াট আই প্রিচ। তো আর্নল্ড শোয়ার্জনেগারের বাবার শিক্ষার সেকেন্ড পার্টটা ছিল যে আয়নার দিকে আর তাকিও না, জানলা দিয়ে বাইরে দেখো, বাইরের মানুষগুলোর জীবনে তুমি কী ভ্যালু অ্যাড করতে পারো ওইটা দেখো। তো এটা মনে হয় আমার কাছে, আমি খুব কোটেশন কালেক্ট করি, আমার কাছে আমার জীবনের এটা আদার দ্যান মুসলিম আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোটেশন ছাড়া আমার কাছে এটা মনে হয় সবচেয়ে ভালো কোটেশন। না, ইম্পর্টেন্ট, ডেফিনেটলি এটা খুবই মিনিংফুল একটা কোট। সো থ্যাংক ইউ ভাইয়া, আপনার জীবনের ধাক্কা থেকে অনেক কিছু শেখার আপনার জন্য আছে, আমাদের সবার জন্য আছে। আর আই থিঙ্ক দ্যাট এটা একটা সর্ট অফ একটা স্পেশালি যারা একটা 20 to 25 ইয়ার্সের একটা কর্পোরেট একদম একেবারে জিরো থেকে কীভাবে বিল্ড আপ করতে হবে, এটার জন্য এটা অনেক খুবই ইম্পর্টেন্ট কতগুলো লেসন বা মিনিং আছে, যে একদম স্পেসিফিক্যালি ওই জায়গায় কীভাবে মাইন্ডসেটটা কাজ করে এবং কীভাবে আবার রিগ্রুপ করে দাঁড়াইতে হয়, আবার কীভাবে ধাক্কা খেয়ে উঠতে হয় ওই জায়গাটা। সো আমার কাছে মনে হয় যে এনিওয়ান হুজ লিসনিং সেখানে অনেক কিছু মানে মিনিংফুল কিছু শেখার আছে। থ্যাংক ইউ ভাই আপনার সময়ের জন্য। অ্যান্ড আই থিঙ্ক এটা খুবই অর্থবহ এবং প্রাসঙ্গিক একটা ডিসকাশন হয়েছে। আপনাকেও ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।